নমস্কার আইবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস। আজকের এপিসোড সব মুড়ির সঙ্গে স্টোরি, ঘুরতে যাওয়ার গল্প। ঘুরতে যাওয়ার গল্প বলতে মনে পড়লো আমাদের ঘুরতে যাওয়া লাস্ট হয়েছিল 2022-এ। তাও কি ছিল, কোথায় মনে পড়ে? দেখো, না, তারপরে যাওয়া হয়েছে এপাশ ওপাশ, কিন্তু বাইকে আর হয়নি। মোটরসাইকেল ট্রিপ, মানে সোকল্ড মোটরসাইকেল ট্রিপ, যেখানে গিয়ে বেশ কিছুদিন থেকেছে, একটা অ্যাডভেঞ্চার এসছে বা কিছু এসছে, সেরকম ট্রিপ কিছু আর হয়নি। তাই জন্য লাস্ট ট্রিপ হচ্ছে আমাদের সান্দাকফু বাইকে সান্দাকফু। বাইকে। কি করে চুলটা জেগেছিল মনে পড়ে? চুল কথাটা আমি ঠিক তাহলে হাত দিই না, আমি যে হাত দিই সেটা হচ্ছে বাই বাইকে যাওয়ার বাইটা আমাদের কিরম করে উঠেছিল সান্দাকফুতে, এটাকে বলি। বাইকে যাওয়ার সান্দাকফুতে বাইটা প্রথম চেকেছিল, সেটা হচ্ছে 2017 সালে ডিসেম্বর মাসে আমরা একটা সেমিনারে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, সেখানে অনেক কেউ এসেছিলো। এভারেস্ট জয়ী তখন মলয় মুখার্জি এসেছিল, অময় মুখার্জি, কুন্তল সামথিং হ্যাঁ ছিল। ওরা ছিল। ঠিক আছে, সেখানে আমরা গেছিলাম, আমরা আমাদের এটা দেখিয়েছিলাম। মানে ও সবাই যে যার ঘুরতে যাওয়ার স্টোরি বলছিল, কারোর মানে কি বলে ট্রেকিং এর অভিজ্ঞতা, কেউ হিমালয় হ্যাঁ একদম পৌঁছানোর অভিজ্ঞতা বলছিল, সিংহে পৌঁছানোর। হ্যাঁ আমরা সেখানে গেছিলাম আমাদের গুরুদম্বার পৌঁছানোর হ্যাঁ অভিজ্ঞতা। অভিজ্ঞতা নিয়ে। ঠিক আছে, গুরুদম্বার গেছিলাম আমরা। তা গুরুদম্বারে আমাদেরকে বলেছিল তোমরা তো বাইকে করে ঘোরো, তো তোমাদের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করো। আমাদের মধ্যে, আমরা তো ট্রেকিং করি, আমাদের মধ্যে একটা নতুন একটা আসবে, সেটার জন্য আমরা ছুটে চলে গেছিলাম। কিন্তু ওখানে ছিল স্টোরি বলার, এটা ছিল অন্যরকম, মানে যেটা আমরা আজকে করছি সেই ধরনের ছিল ওখানে স্টোরিটা বলা ছিল। সেইখানে আমরা গেছিলাম পুরো অন্য ধরনের একটা নিয়ে। আমরা তখন একটা ভিডিও তৈরি করে, সেই ঘুরতে যাওয়ার পুরো ভিডিও 22 মিনিটের ভিডিও বানানো হয়েছে, যেটা এখনো রয়েছে আমাদের কাছে এখনো রয়েছে। চ্যানেলে দেওয়া আছে তো, ওটা মনে হয়। চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলে নেই, দ্য বং ব্রোজে আছে। হ্যাঁ, বঙ্গবোস চ্যানেলটা। ওটা একটা ন্যারেটিভ ওপর একটা স্টোরিটা ছিল, পেছন দিয়ে ন্যারেশন দেওয়া ছিল, দারুণ একটা ব্যাপার ছিল ওই স্টোরিটাতে। ওটা একটা নতুন ধরনের চেষ্টা ছিল, বেশ ভালো লেগেছিল করে। ওই সময় লোকজন যেটা করেছিল, মানে সবাই ছবি দেখে, আমরা যেটা করতে যেতেই ছবি ভিডিও সামথিং কিছু কিছু দেখে দেখাবো এই এটাতে। ওইখানে সান্দাকফু একজন গেছিল ওই সময়, বাইক নিয়েই গেছিল সে। সে, তার ওয়াইফ, বন্ধু, তার ওয়াইফ, চারজন গেছিল। তখন এই রাস্তাটা খোলা ছিল। তখন আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢোকার রাস্তাটা খোলা ছিল, মানে ওই যে পার্কটা আছে, ওই পার্কটা দিয়ে, এই রে পার্কের নাম সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ঢোকার রাস্তাটা তখন খোলা ছিল। মানে ওখানটা বেশিরভাগ কংক্রিট রোড ছিল পুরোটা। না, কংক্রিট না, তখন পাথরে, তখন কংক্রিট রোড ছিল। পুরোটা কংক্রিট ছিল না, যেমন নর্মাল রোড ছিল এখন ছিল, কিন্তু তখনও এই একটা বড় নিচের রাস্তাও ছিল ওখানে। এই একটা বড় গ্রুপ গিয়ে নোংরা মোটা করে আসেনি, বাইক গ্রুপ যেটা নোংরা মোটা করেছে, ক্যাম্পিং করে যেটা জিনিসটা করেছিল, ক্যাম্পিং করে, মানে ক্যাম্পিং করে নোংরামো, মানে কি এখন নোংরামো করেছিল রাস্তার মধ্যে, মানে জঙ্গল, ওখানে তো সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট, তার মধ্যে ক্যাম্প করেছে, মদ খেয়েছে, বনফায়ার করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, এতটাই করেছে যে চিৎকার চেঁচামেচির থেকে বড় কথা যেটা করেছে সেটা হচ্ছে ওরা বক্স ফক্স নিয়ে জোরে জোরে গান বাজিয়েছে। রাত্রিবেলা ওই গোটা মাঠ জুড়ে পুরো বোতল ভেঙে এক এক করে রেখে এসেছিল, যার জন্য তারপর থেকে মোটরসাইকেল গ্রুপকে তারপরে 2-3 দিন অ্যালাউ করেছে। তারপর থেকে তারপরের গ্রুপটা থেকেই বন্ধ করে, মানে সেই সময় যে গ্রুপটা ছিল ওদেরকে ওখান থেকে নামিয়ে দিয়েছিল, যে ক্যাশ বন্ধ করে দেয়, দিয়ে পুরো মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ইন সান্দাকফু বন্ধ, ওয়েস্ট বেঙ্গল সাইড দিয়ে। টিল ডেট এখনো বন্ধ আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখনো ঢোকা যায় না। আমাদের যখন চুলটা দেখেছিল সেটা বলি, সেটা নয়, চুল আমাদের বাই উঠেছিল। ঠিক আছে, কিরম করে বাইটা উঠেছিল সেটা হচ্ছে এপ্রিল মাসেই। আমি তখন ফেসবুকে স্ট্রিম করতাম শুধু, তখন ইউটিউবে স্ট্রিম করতাম না। তা ফেসবুকে স্ট্রিম করতে করতে দাদা তখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা পোস্ট পায়, চোখে এলো, সামনে এলো, যে গাড়ি নিয়ে বাইক নিয়ে ছবি দিয়েছে সান্দাকফুতে। এটা দেখে নাম ছিল সেটা কি, হিরো, জানি না, মনে নেই, মনে পড়ছে না। হ্যাঁ ভদ্রলোক, বেশ ভালোই ভদ্রলোক, বছর 30-35 বয়স, আমাদের বয়সী হবে। ঠিক আছে, সেই রুট খুলতে, মানে কোনো একটা এর জন্য রুট খুলতে গেছিল, মানে যত সম্ভব কি কোনো একটা যে রাইডগুলো হয় না বিভিন্ন কোম্পানি, সেই রাইডের জন্য রুট দেখতে গেছিল সে। হ্যাঁ, তো সেখানে গিয়ে সে সান্দাকফু করে আসে। তা আমরা তখন তাকে কন্ট্যাক্ট করি, দাদা দেখায়। সেক্ষেত্রে আমাদের আবার সেই উর্কিটা জেগে ওঠে যে আমাদের তো এখানে যেতে হবে, আমরা তো এতবার ধরে যাওয়ার চেষ্টা করেছি, একবারও যেতে পারিনি। ঠিক আছে, তা সেইটা দেখে আমরা তখন চেষ্টা করি যে ঠিক আছে কী করে যাওয়া যায়, জিজ্ঞেস করি, অ্যাটলিস্ট জানতে পারি যে কি। দাদাকে আমার স্ট্রিম শেষ করেই বিকালবেলা 6টার সময় তাকে মেসেজ করা হয়, দাদা এরম ব্যাপার, আপনি যেখানে গেছেন আমাদের হেভি ইন্টারেস্ট, আমাদের বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা, যদি একটু হেল্প করতেন। তো হচ্ছে না, জানতে পারি না রাস্তা কোথা দিয়ে। তা বলতে লোকটা 15 মিনিটের মধ্যে লোকটা রিপ্লাই করে
ফ্রেন্ডও ছিল না, 15 মিনিটের মধ্যে রিপ্লাই করে, বললো কোনো ব্যাপার নয়, বাইক নিয়ে পশুপতিনাথ বা অন্য কোনো নেপাল বর্ডার দিয়ে যেতে পারো, হয়ে মাবু হয়ে মাইমাজু হয়ে যেতে হবে। কালীপুকুরি হয়ে যেতে হবে। আমরা ওই শুনে নিই, আমরা বললাম আর কিছু, বললো আর কিচ্ছু লাগবে না, পারমিশন ইন্টারন্যাশনাল, তোমার বাইক নিয়ে ঢুকছে তো অন্য দেশে, কিন্তু নেপালে ঢুকতে সেরকম কিছু আমার কিছু ওখানে একখানা ফর্ম ফিল আপ করতে হবে আর হ্যাঁ 100 টাকা করে border-এ পাঠিয়ে দিতে হবে। বলেছিল। হ্যাঁ বলেছিল বর্ডারে একটা পারমিট করাতে হবে, তো ওটা খুব একটা ব্যাপার চাপের কিছু নয়, আরামসে চলে যেতে পারো। তখন হুম। এবার আমরা যখন যাবো বলে ঠিক করি, তখন জানতে পারি আমার ঠিক করে নিচ্ছে আছে, যাবো তো যাবো, এবারেই যাবো। মিলেই চলে যাওয়া যাবে, দেখা যাবে। গরমকাল ছিল তখন আমাদের এখানে, ঠিক আছে, গরমকাল মানে এপ্রিল মাস মানে তো গরমকাল, ঠিক আছে, এপ্রিল মে তো গরমকাল, এবার এপ্রিল মাসে গরমের মধ্যে আমরা ঠিক আছে তাহলে এই সময়টা যাওয়া ভালো, কারণ ওখানে তখন দেখলাম সার্চ করে ওয়েদার ওখানে খুব ভালো, খুব সুন্দর ছিল ওয়েদার, ছিল 10-12 ডিগ্রি হ্যাঁ। 15 ডিগ্রি টেম্পারেচার। ব্যাস, কোনো কথাবার্তা নেই, ঠিক আছে, যেদিনকে জানতে পেরেছি তার 2 দিন বাদেই আমরা বেরিয়ে পড়েছিলাম, 3 দিন। না না না, ওটা দেখেছিলাম যখন মার্চ মাসে, ঠিক আছে, তখনও গাড়ির পেপারটা আমাদের হাতে এসেছিল হ্যাঁ। না, এটিএম এর ওটা কি বলে, নাম্বার প্লেটটা আনছিল না। নাম্বার প্লেট এসেছিল, ওই পেপারটা, রেজিস্ট্রেশন পেপারটা আমাদের কাছে হ্যাঁ। ছিল না তখনও। সেই রেজিস্ট্রেশন পেপারটা পাই হচ্ছে এই এপ্রিল মাসে, এপ্রিল 20 মাসে তারিখ শুরু করে পেলাম। নিয়ে আমরা 22 তারিখে বেরিয়ে গেছিলাম, তা আমরা 24 তারিখে বেরিয়েছিলাম, 22 তারিখ থেকে আমাদের হলো, হ্যাঁ পেপার এসে গেছে, এবার যাবো। হ্যাঁ, সেই সময়টা আমরা মোটামুটি সমস্ত কিছু চেক করে কোথা দিয়ে যাওয়া যাবে, কি করা যাবে না যাবে, কিরমভাবে কি করতে হবে, সব কিছু মোটামুটি ম্যাপ ট্যাপ খুলে রাস্তা ঠিক করা, রুট ঠিক করা, সব কিছু করে ফেলে একটা মোটামুটি মাথার মধ্যে একটা রুট প্ল্যান রেডি, ঠিক আছে, যে এই যাবো আমরা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের plan। ফোনেতে অফলাইন ম্যাপ ডাউনলোড করা রেডি, ঠিক আছে, যেন ফোনে তো টাওয়ার থাকবে না যখন নেপালে ঢুকবো, তো সেই সময় বেসিক্যালি অফলাইন ম্যাপটাই কাজে লাগবে, জিপিএসটা তো চলবে, জিপিএসের থ্রুতে অফলাইন ম্যাপ দিয়ে যেতে পারবো, এইসব কাজ জিনিসগুলো, করবো। হ্যাঁ এইসব জিনিসগুলো রেডি করে আমরা বসে আছি, কখন গাড়ির কাগজটা আসবে, গাড়ির কাগজটা আসার পরেই তার মধ্যে সমস্ত বন্ধুদেরকে জানালাম যে যাবো, ঠিক আছে, এখানে যাওয়া হবে, কেউ কি যাবি? তার মধ্যে কেউ বললো ঠিক আছে দেখছি, কেউ বললো না হবে না, ঠিক আছে, এরকম করে এখন সময় হ্যাঁ, হবে না। হঠাৎ করে তৈরি হওয়া তো, ঠিক আছে, তখন একটুখানি ওই জন্য আর হলো না, ঠিক আছে, তা বেসিক্যালি ঠিক হলো যে আমরা দুজন যাব, ঠিক আছে, বউকে জিজ্ঞাসা করলাম যাবে, বউকে ফার্স্টেই বলেছিলাম, বউ তখন বললো না যাবো না। এবার যেদিনকে বেরোবো 24 তারিখ, 23 তারিখে আমরা প্যাকিং করছি বিকালবেলা, হ্যাঁ বিকালবেলা 5টার সময় প্যাকিং করছি, হঠাৎ করে দেখলাম বউ কয়েক জামা কাপড়গুলো নিয়ে এলো, নিয়ে এসে সামনে রেখে দিল, দিয়ে বললো আমিও যাবো, ঠিক আছে, এবার যাবো, ঠিক আছে, ব্যাপারটা দেখছেন, হ্যাঁ, চলো কোনো অসুবিধা নেই, কারণ দুটো বাইকে যাচ্ছি, আমার বাইকে পেছনে বসে পড়বে। এবার আমরা সব কিছু গুছিয়ে গেছে রেডি করে বেরোবো, 24 সকালে বেরোবো, কিন্তু 23 রাত্রিবেলা কিছুতেই সব কিছু পেলাম, কিন্তু দুজনের রেনকোট নেই, আমার আর আমার বউয়ের রেনকোট নেই, ঠিক আছে, এবার রেনকোট গুলো ছিল, প্যান্ট গুলো ছিল না, এই প্যান্ট গুলো ছিল, যা ওপরেরটা উপরেরটা ছিল না, ঠিক আছে, কারণ রেনকোটটা তার আগে মাঝখানে ইউজ করে দাদা কোথায় রেখেছিল, হারিয়ে ফেলেছে, ঠিক আছে, এখনো পর্যন্ত হ্যাঁ অরেঞ্জ কালার, মনে হয় কাউকে ফেলে দিয়ে চলে এসেছে, কারোর কাছে রেখে দিয়ে চলে এসেছিল, ঠিক আছে, যাই হোক, তাই ওইসব হওয়ার পরে আমরা ভেবেলাম যাইয়ে হবে, রাস্তা দেখা যাবে, বেরিয়ে পড়ি আগে বলে পরের দিন সকালবেলা 6:30 বাড়ি থেকে যাত্রা শুরু, তাই না, 6:30 সময়, হ্যাঁ 6:30 সময় করে বেরোনো হলো ডানকুনি হয়ে, এদের হচ্ছে দিল্লি রোড ধরে আমরা পৌঁছালাম এই পর্যন্ত নবদ্বীপ। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম মনে একটা ফার্স্ট স্টপ দিয়েছিলাম এটা আমবাগানের তলায় একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, চা খেয়েছিলাম, চা বিস্কুট সব খেয়ে, চা বিস্কুট খেলাম, কটা বাজে তখন? 7:30-8টা বাজে, 1 ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে 45 মিনিট, এবার ওখান থেকে হয়ে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর, রাস্তাটা কি অবস্থা ছিল মনে আছে তো? হ্যাঁ মাঝখানটা অবস্থা খুব খারাপ ছিল, যে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর থেকে ওই হাইওয়েতে উঠছি, NH-34, যেটা এখন কৃষ্ণনগর থেকে হাইওয়ে তো ছিল, তখন কৃষ্ণনগর দিয়ে মানে জাস্ট তো নবদ্বীপটা ক্রস করলে কৃষ্ণনগর, লেফট টার্ন মারলেই হাইওয়েটা, তো হাইওয়েটা কাজ চলছিল, পুরো কাজ চলছিল, মুখের অবস্থা খুব খারাপ ছিল, নবদ্বীপের ওখানটা রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল, তা ওরকম করে আপ টু প্রায় এ পর্যন্ত ওই একটা টাউনশিপ ছিল, ওই টাউনশিপ কৃষ্ণনগরটা টপকে ওই যে যেখানে যে বড় ঝিলগুলো, যেখানে কৃষ্ণনগর জলটা যেখান থেকে আছে, জায়গাটার নামটা ভুলে গেছি, হ্যাঁ ওই নিজেকে বললে বলতে পারবে, তো ওই জায়গাটা অবধি রাস্তাটা খুব খারাপ ছিল তখন, তারপর থেকে রাস্তাটা ভালো বলে ওরকম করে বেরোলাম। আমাদের একটা কথা করা হয়েছিল, ওইখানে বলে দিয়েছিল যে ওই বহরমপুর বাইপাস, ওরপরেই তো বহরমপুর বাইপাসে ঢুকে, তখন কটা বাজে? 10টা বাজে, গরমে তখন ফাঁস করছে, আর আগে মানে বহরমপুরের আগে আমরা একবার চেষ্টা করেছিলাম দাঁড়িয়ে খাওয়ার জন্য, মানে খুব খিদে পাচ্ছিল সকালবেলা, তো টাইম বেড়ে গেছি খাওয়ার জন্য, কিন্তু কোথাও খাবারটা বললো সকালে খাওয়াতে হয়নি, রান্না রেডি হয়েছিল না, বললো যে কিছু হয়নি, আমরা একটা চকলেট কিনলাম ওর থেকে, আর জল, কোল্ড ড্রিঙ্কসও ছিল না, হ্যাঁ চকলেট আর জল নিয়ে খেয়ে বেরোলাম, গিয়ে আমরা বহরমপুর মোড়ে দাঁড়িয়ে
একদম হ্যাঁ। এক্সাক্ট মোড়টাতে দাঁড়িয়েছিল। মানে নদীর ধার দিয়ে বহরমপুরে যে রাস্তাটা আছে, গঙ্গার ধার দিয়ে একদম রাস্তাটা আছে, ওই রাস্তা ধরে গেছি। ঈদে গিয়ে যে মোড়টাতে ওটা হয়, ওই ব্রিজের আগে যে মোড়টা ওটা হয়, হ্যাঁ, ওই মোড়টায় দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর কেক খেলাম। কোল্ড ড্রিঙ্কস আর জল, কলা। কলা, হ্যাঁ কলা, কেক, কোল্ড ড্রিঙ্কস। ডিমটা শুধু পাইনি, ডিম পাউরিটা পেলে বাঙালির টিফিন তো ভালোই হয়ে যেত, পিকনিকের টিফিন। যাই হোক, ওটা পাওয়া যায়নি। কেক, কলা, ডিম। কেক, কলা, ডিম, ঠিক আছে। ওটা খেয়ে আমরা আবার এগোতে শুরু করলাম। কটা বাজে? 10:30টার মতো বাজে মনে হয়, যখন আমরা ওখানে ছিলাম, তাই না? হুম। তারপর ওখান থেকে বেরোলাম আমরা সিধে একদম ফারাক্কায় আগেটা গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ, ফারাক্কার আগে বহরমপুর বাইপাস চৌকে না আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে উমরপুরের কাছে দাঁড়িয়েছিলাম একটুখানি, 50 কিলোমিটারের পরে একটু ব্রেক নিয়েছিলাম, উমরপুরের কাছে দাঁড়িয়েছিলাম। তারপর ওখানে না, দাঁড়ানো মানে খালি দোকান ফোকান নয়, নিজেদের কাছে যা জল ছিল সেই জলটা খাওয়া, একটুখানি পা হাত পা একটুখানি সোজা করে নেয়। অনেকদিন তো বাদে আসলে বাইকে করে বেরোনো হয়েছিল, মানে তার মধ্যে আবার গরমের মধ্যে। হ্যাঁ, এবার আমার তো বেসিক্যালি বাড়ি থেকে বেরোনো অভ্যাসটা চলে গেছে, তখন বসে বসে বাড়িতে স্ট্রিম করে করে অবস্থা খারাপ ছিল। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেক নিতে নিতে ফারাক্কা টপকে তারপর আমরা সিধে গিয়ে দাঁড়ালাম একদম মালদাতে রং দেওয়া শান্তি ধাবা। রাংদে বসন্তি না? হ্যাঁ, রাং দেওয়া শান্তি ধাবাই তো যেটা বড় ধাবাটা, হ্যাঁ, রাং দেওয়া শান্তি ধাবা। কোন একটা ওই সবাই ওখানে গিয়ে দাঁড়ায়, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। রিজন ছিল একটাই, আমরা আমরা নর্মালি দাঁড়াতাম তার আগের একটা লরির ধাবাতে। লরির ধাবাতে। ঠিক আছে। ওখানে এটা সিঙ্গেল, মহিলা পুরুষ পায়খানা একখানে। থাকতে বলে আমরা তাই জন্য দাঁড়িয়েছিলাম রাং দেওয়া শান্তি ধাবাতে। এবার ওখানে সব কিছুই ভালো ছিল, খারাপ কিছু না, শুধু ভেতরে এসি। ভেতরে শুধু কেন, হ্যাঁ, পায়খানাটাও এসি। সব কিছু ওখানে এসি, ঠিক আছে। এবার ওখানে খাওয়া দাওয়াটা করে বাইরে রোদে বসছিলাম, বসে একটুখানি ওয়েদার ইন করতে চাইছিলাম নিজেকে, মানে বেসিক্যালি আমি, বাকি কারো অতটা সমস্যা হচ্ছিল না, কারণ আমার যেহেতু প্রতিদিন ঘরের মধ্যে বসে বসে স্ট্রিম করে অভ্যাস, রোদটা একদম খাওয়া অভ্যাস ছিল না, গরমে ফল কাটাও ওরকম অভ্যাস ছিল না। আর সেদিনকে গরমটাও প্রচুর ছিল, প্রচন্ড 46 ডিগ্রি ছিল, মানে ফিলস লাইক 46, 40-র উপর ছিল, ফিলস লাইক 46। ওই ছাওয়াটা দাঁড়িয়ে গা জ্বালা করছিল মনে হয়। অবশ্য মানে বেসিক্যালি আমার হালুয়া টাইট হয়ে গেছিলো, ঠিক আছে। আমি গরম গরম চা খাচ্ছিলাম আর চালিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আমার কাছে সোজা সাপটা এইসব, যতই গরম হোক যতই যাই হোক, চা খেলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। চা খেলে সমস্যা হয় না? না, চা খেলে কোনো সমস্যা নেই, চা খাও, গাড়ি চালিয়ে যাও, ঠিক আছে। এরকম করে এবার ওখানে প্রায় 1 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো বসছিলাম, বসে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 2:30-3টে করে বেরোলাম। হ্যাঁ। ঘন্টাখানে বসে আমরা রেস্টেড হয়ে গেলো, বডিটাও মোটামুটি একটা অ্যাকাস্টমড হয়ে গেলো ওয়েদারের সাথে, ঠিক আছে, মানে সব ইংরাজি মানানসই হয়ে গেল। সে ঠিক আছে। তারপর ওখান থেকে তো ওর পরে একদম দাঁড়িয়েছিলাম আমরা এতে, না ওই কি ওর পরে গিয়ে দাঁড়ালাম রায়গঞ্জে, চা খেলাম, জুতোটা খুলে গেল মনে করে, ওই দাদা জুতো সোল খুলে গেল, সোল বলছি, সোলটা রাস্তাতেই খুলে গেল, মানে টিফিন লাঞ্চ করে উঠে যখন আমরা গাড়িতে উঠলাম, তারপরে জুতো ঝুলছিল। হ্যাঁ, তারপর ওরকম করে সোল বলছি তো, সোল আর খুল, আর গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে, কথা বলতে বলতে একটু গন্ডগোল হয়ে যায়, বুঝতেই পারছো। তা ওইখানে দাঁড়ালাম রায়গঞ্জে দাঁড়িয়ে চা খাওয়া হলো, ডেনলাইট কিনে জুতোটা আটকে, ফেভিকুইক কেন আমরা নিয়ে আসলাম রেড টেপ। হ্যাঁ, ফেভিকুইক খুঁজছিলাম, কোথাও পেলাম না, লাস্টে রেড টেপ কিনে আনা হয়েছিল, রেড টেপ দিয়ে জুতোটাকে জোড়ানো হচ্ছিল। চায়ের দোকানে বলছে কি হয়েছে, এই ব্যাপার হয়েছে। কেউ হাসতে হাসতে বলে একটা কাজ করো, এই জুতোটা একটা সমস্যা হয়েছিল, মানে এটা উডল্যান্ডের শ্যুটা ছিল, অনেকদিন ঘরে পড়েছিল, গোলটা একটুখানি খুলেছিল, দোকানে গিয়ে সারিয়ে নিয়ে এলাম, পুরো খুলে গেল, ঘুরতে গিয়ে পুরো খুলে চলে গেল। ঠিক আছে। আমার উডল্যান্ডটা ওরকম করে দোকান বেড়াতে গিয়ে পুরো খুলে চলে গেছিলো, সেই দুঃখের কথা আর কি বলবো। দীঘা বেড়াতে গিয়ে, ঠিক আছে, আমার জুতোই গায়েব হয়ে গেল, হাওয়াই ছুটি পরে কোথাও ট্রিপ ঘুরেছি, ঠিক আছে। পিছনটা ভেঙে গেছিল না, পেছনে এটা পেছন থেকে পুরো খুলে চলে গেছিলো, ঠিক আছে। গোটা ট্রিপ আমি হাওয়াই ছুটি পরে কাটিয়েছি, সবাই বুট পরে পরে ঘুরছে, আমি হাওয়াই ছুটি পরে পরে ঘুরছি, কেন বেসিক্যালি জুতো কিনলে তো বেকার দিয়াতে কেন জুতো কিনবো, এখান থেকে কিনবো। তা যাই হোক, ওরকম করে জুতো খারাপ হলো। তারপরে আমরা ওখান থেকে জুতো তো টেপ মেরে আমরা তো একটুখানি বসে বেরোলাম, ওখান থেকে সিধা দাঁড়ালাম ডালখোলা, এই যা নর্মালি দাঁড়িয়ে। ডালখোলা জামটা সেরকম পাইনি আমি। না, ডালখোলার জামটা তখন কম, তখন তো জাম কমে গেছে। আমরা ডালখোলাতে গিয়ে সেই তখন মানে নতুন যে ব্রিজটা হচ্ছিল তখন আমরা ওই অর্ধেক শুধু রেল লাইন ওখানটা ব্রিজটা বাকি ছিল, খালি বাকি ছিল। হ্যাঁ, ওই আগে থাকতে আমার ডান দিকে ওই পাশে ভেতরে একটা পাড়ার ভেতর দিয়ে গিয়ে ছোট্ট একটা ক্রসিং টপকালাম, খালি রেল লাইনটা টপকেছিল, রেল ক্রসিংটা টপকে ওই পারে গিয়ে এটাতে দোকানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, দোকানে দাঁড়িয়ে একটা চা খাওয়া মানে সন্ধে হয়নি না, তখনও দিনে আলো আছে, 4:30-5টা বাজে। হ্যাঁ, দাঁড়িয়ে আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে যখন ইসলামপুরে ওখানে গিয়ে ভাবলাম দাঁড়াবো, তখন ইসলামপুর বাইপাস হয়ে গেছে, ইসলামপুরে দাঁড়াবো ভাবলাম, তখন সন্ধে হয়ে গেছে। 3টে গাড়ি, একটা গাড়িতে 2টো গাড়ি, একটা গাড়িতে 3টে করে ছেলে, 3টে বাইক, হ্যাঁ, আর পিছনে 3টে করে সব করে গাড়িতে, তারা পিছনে মানে
ধাওয়া করা শুরু করেছে। বাট দেখো খারাপ ইন্টেনশন ছিল কি ভালো ইন্টেনশন ছিল ভগবান জানে, ঠিক আছে? আমরা ওখানকার লোক নয়, পেছনে বউ আছে, বেসিক্যালি বাইপাসটা পুরো ফাঁকা, কোনো হোটেল নেই, কোনো কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তারা পিছনে পিছনে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, অনেকে আসে রেস করবে এসব করে আসে, তারা একটা বোঝা যায় একটা টাইম অবধি তারা থাঙ্গে থাকে, তারপরে তারা বেরিয়ে যায়, ঠিক আছে? এবার এরা কী হচ্ছে, এরা শুধু সারাক্ষণ কী করছে, দুজন পিছনে থাকছে, একজন সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আস্তে করছে, ঠিক আছে? মানে দাঁড় করানোর চেষ্টা করছে। তারপরে তারা বুঝতে পারে, আমরা চলো টেনে নিই, দেখা যাক কতদূর টানতে পারে বলে আমরা তখন টানা শুরু করলাম, ঠিক আছে? 120 130 গাড়ি আমরা সারাক্ষণ ধরে রেখেছি, ঠিক আছে? এবার টানতি রয়্যাল এনফিল্ড নিয়ে কতক্ষণ 130 টানবি, বেসিক্যালি ক্লাসিকে আবার 3 জন বসে টানা যায়, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তার জন্য একটুখানি গুড়দার জোর চাই। হেলমেটও দরকার কিছুই নেই, হ্যাঁ, কিছু নেই। হেলমেট না আছে চশমা। তো ওদেরকে ওখান থেকে ভাগিয়ে প্রায় আমরা নিয়ে চলে এসেছিলাম কাছাকাছি, ছেলেগুলো আমার সাথে প্রায় আরো, না ওরা বাইপাস স্টপকে ওরা ভেতর ঢুকে গেছে। হ্যাঁ, বলি ওরা ওখানটা 10 কিলোমিটার মতো আমার সাথে ছিল। হ্যাঁ, তারপরে দেখলাম ধরতে পারবে না, ওরা ভেতরে ঢুকে বললো আমরা টপকে গিয়ে ওই আমরা আলিয়াগঞ্জের আগেটা একটা হ্যাঁ। ধাবাগুলোতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। ওখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চাটা খেলাম, আবার গাড়ি স্টার্ট দিলাম, গিয়ে একদম সিধে দাঁড়ালাম শিলিগুড়ি। শিলিগুড়ি ঢোকার আগে ওই পুলিশ চেকপোস্টে একটা পুলিশ চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, মানে আলো আছে দেখে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি আমাদের জিজ্ঞেস করছি কি হয়েছে। পুলিশ চেকপোস্টে আমাদের বলে এরকম ব্যাপার ছিল, বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই, দেখছি আমরা, দেখতে পেলে গাড়িটা বলো। এরকম দেখতে পাইনি, আমরা ওখানে দাঁড়ালাম, মানে একটু বিড়ি সিগারেট খেলাম, খেয়ে আমরা আবার গাড়ি স্টার্ট করলাম, করে শীতে সেদিনকে ঢুকলাম হোটেল সারদা ইন্টারন্যাশনাল, হোটেল সারদা, ঠিক আছে? মানে একদম ঝাটের হোটেল, ঠিক আছে? মানে ওইটা গিয়ে যেহেতু সস্তা একটু, সস্তা বারবার গিয়ে ছিল, আগে সস্তায় ছিল, এখন হোটেলটা সস্তা নেই, লাস্ট বার গিয়ে আমরা বুঝতে পারলাম যে হোটেলটা বেসিক্যালি আমাদের পুরো একদম হাঁ করে মেরে দিয়েছে। না আমরা যেহেতু ওই ডরমেটারিটা 5 জনের রুমটা নিতাম বলে সবসময় আমাদের সস্তা লাগতো। আমরা 2,000 টাকা বেসিক্যালি রুমটা নিতাম, 5 জন করে থাকতাম, 400 টাকা করে পার হেড পড়তো। রাত্রিবেলা গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা আছে বলে আমাদের ওটা সস্তা লাগতো। কিন্তু যখন বউ নিয়ে গেলাম তখন বেসিক্যালি সিঙ্গেল রুম নিতে হলো, আর সিঙ্গেল রুমে ভাড়া ওদের কাছে 1,500 টাকা থেকে শুরু। 3000 কেন? রাত্রিবেলা ওখানে একটা বার আছে, বাদ বাকিটা তোমরা বুঝতেই পারছো, ডান্স বার রয়েছে। বুদ্ধিমান তো সবাই। 3টে বার, ইয়েস, 3টে বার, একটা নর্মাল একটা বার, সিঙ্গিং বার, একটা ডান্স বার, একটা আবার নর্মাল বার, 3খানা বার একটা হোটেলের মধ্যে। তাই এইসব টপকে মোটামুটি সেই রাত্রিটা ওখানেই খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে পড়লাম। সেই রাত্রিটা শিলিগুড়িতে কাটলো। পরের দিনে আমাদের কাজ হচ্ছে বেরিয়ে জুতো কেনা আর ওয়াটারপ্রুফ কেনা। এবার হলো ফার্স্ট হচ্ছে জুতোর জন্য আমরা দেখতে শুরু করলাম রাইডিং শু যদি কিনে নিয়ে। এবার রাইডিং শুয়ের যে দোকানটা আছে সেখানে ফোন করলাম, আর ফোন আর ধরলো না, 4বার মনে হয় ফোন করা হয়েছিল, ফোন ধরলো না। আর তখন কি করা যায় করতে করতে হঠাৎ মনে পড়লো ডেকাথলনে চলে যায়, ওয়াটারপ্রুফটা তো কিনতে হবে। গিয়ে ডেকাথলনে এখনো ওই শুটা ইউজ করছে বাচ্চারা। ডেকাথলন থেকে একটা ট্রেকের শু, ট্রেকিং কেচুয়া সবার কথা। বাংলা ভাষা হচ্ছে কেচুয়া একটা ট্রেকিং শু, ওয়াটার প্রুফ কেনা হলো দুজনের, উই আর সেকেন্ডলি দুখানা। আর আমি একটা লেডিস ওয়াটারপ্রুফ কিনেছে, ও ব্যাগ কেনা হলো, ব্যাগ কেনা হলো, কাদের ব্যাগ, হ্যাঁ ব্যাগ কভার নেওয়া হলো দুখানা। হ্যাঁ, আর কি নেওয়া হয়েছিল? চশমা একটা নিয়ে, সানগ্লাস ছিল, একটা সেই প্যান্ট কিনলো, হ্যাঁ। ওয়াটারপ্রুফ প্যান্টের মতনই প্যান্ট, ওর ওয়াটারপ্রুফ ছিল না কিন্তু প্যান্টে ওয়াটারপ্রুফের কাজ। হ্যাঁ, কেননা যেটা কেনা ছিল ওটা তো প্যান্ট ছিল না, মেয়েদেরটা তো প্যান্ট ছিল না। না আমরা তো প্যান্ট কেনা, ওয়াটারপ্রুফটা কেনার গল্পটা হ্যাঁ, ওটা তো ভালো ছিল ওয়াটারপ্রুফ কিনতে, ছেলেদের মেয়েদের। ওয়াটারপ্রুফ কিনতে ঢুকেছি, ওখানে গিয়ে দেখছি অনেক রকমের আছে, ঠিক আছে? ওখানে বেসিক্যালি ডেকাথলনে ভালো ভালো কালেকশন থাকে, ঠিক আছে? আর রেন লাইনারগুলো খুব ভালো হয় ওদের। এবার গিয়ে খুঁজছি ছেলেদের যেগুলো আছে সেগুলো না একটু কাইন্ড অফ ফিটিংস টাইপের, ঠিক আছে? এতটা হলে মানে লুজ টাইপ গেঞ্জি পরলে যেরকম হয় ঠিক সেরকম সাইজে, ঠিক আছে? এবার আমি তো জ্যাকেটের উপর দিয়ে পরবো লুজ টাইপ গেঞ্জি, এবার দেখছি ট্রিপল এক্সেল নিতে হবে, ঠিক আছে? ট্রিপল এক্সেলের দাম দিচ্ছি 1,800 টাকা। দেখছি 1,800 টাকা দিয়ে তো ওয়াটারপ্রুফ কিনতে তো প্রচণ্ড গায়ে লাগবে, ঠিক আছে? কারণ প্যান্ট সমেত, আর আমার কাছে প্যান্ট তো রয়েছে, আমার মানে এটা দরকার নেই, রাইডিং প্যান্টের সাথে রেন লাইনার রয়েছে, প্যান্ট তো লাগবে না, ঠিক আছে? কিন্তু ওইটা কিনতে গেলে প্যান্ট কিনতে হবে, এরকম করে দেখছি হঠাৎ করে না শেষটা যেটা, এবার শেষটা যখন কি দেখছিল নিয়ে যাবে হ্যাঁ, ওটা কিনে শেষটা মানে ঠিক আছে আমারটা লাগবে না, জ্যাকেট দিয়ে কাজ চালিয়ে দেবো, শেষটারটা নিয়ে নাও। শেষটারটা নিতে গিয়ে দেখলাম, শেষটারটা আবার গলিয়ে দেখতে দেখছি রাইডিং জ্যাকেটের উপর দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে? মুড ফিনিশ। আর তখন দেখছি না এটাই নেবো, ঠিক আছে? এবার বলে ওটা নিয়েছি, বিলিংয়ে নিয়ে এবার যে ওখানে অ্যাটেন্ডার তাকে বলছি এটা আমি নেবো, আমাকে বলছে স্যার এটা না দুখানা নেবো। হ্যাঁ এই দুটো,
বলছে দুটো ম্যাডামের জন্য। আমি বলছি না, একটা আমার একটা ম্যাডামের। বলছে এটা তো মেয়েদের। আমি তো বলছে না এটা নেওয়া যাবে না। আমি বলছি না এটা মেয়েদের তো কী হয়েছে? বলছে না আপনি ছেলেদের থেকে নিন না, জেন্টসের অলরেডি কালেকশন রয়েছে। হ্যাঁ, তখন বলা যে ছেলেদের একটা আমার সাইজের দিন, হ্যাঁ এটাও জ্যাকেটের ভেতরে ঠিক আছে। পরতে পারবো। সে তখন বলছে ট্রিপল এক্স, ট্রিপল এক্সের দাম হচ্ছে 1800 টাকা। আমি যেটা হাতে ধরেছি তার দাম হচ্ছে 600 টাকা, ঠিক আছে, 499 499 টাকা। এবার তাই না, সাথে তার থেকে একটা জিনিস হয়েছিল, আমি প্যান্ট নেবো না। হ্যাঁ প্যান্ট ছাড়া বলুন, প্যান্ট ছাড়া নেই তখন। তার নেই। এবার সেই যাই হোক করে উইঙ্গাই করে তারা দেবে না, আমরাও ছাড়বো না, এরকম করে ওইটা আর বউয়ের জন্য একটা সানগ্লাস, এই দুটো নিয়ে একটা প্যান্ট, হুম ওই প্যান্টটা ভালো ছিল, এখনো ঘুরতে গেলে পরে নেয়। হ্যাঁ, তা ওইগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। দাদার জুতো, জুতো। জুতো তো ফার্স্টে মানে এই জুতোটা আজ কিন্তু ফার্স্ট। জুতোটা পরা হলো, ওই জুতোটা ডাস্টবিনে ফেলে দিয়ে বেরোনো হলো হ্যাঁ আমাদের। ঠিক আছে, ওখান থেকে জুতোটা চেঞ্জ করে ডাস্টবিনে ফেলে বেরোনো, কেন অপশান নেই আর কোনো, ওই জুতোটা নেওয়ার কোনো জায়গা ছিল না। 3 জায়গায় টেপ মারা হয়ে গেছে, মানে সামনে এই এখন জায়গাতে টেপ মারা, এইখানে টেপ মারা, হ্যাঁ দিয়ে সোলটাকে আটকে রাখা হয়েছে কোনো। তো এরকম করে দিয়ে বেরোলাম। এবার আমাদের সেদিন টার্গেট ছিল মিরিক যাবো, ঠিক আছে। না, সেদিকে টার্গেট ছিল পাহাড়ে উঠে যাবো, কোথায় যাবো মানে কোনো গ্যারান্টি পাহাড়ে ছিল না। উঠে যাবো। পাহাড় একটুখানি উঠে গিয়ে থাকবো, কারণ তারও রিজনটা বলছি, আমার বউয়ের ছিল সেটা হচ্ছে প্রথমবার পাহাড়। হুম। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি আমাদের মধ্যে একটা দুঃখ দুঃখ ব্যাপার ছিল যে বউ আদৌ কতটা কি নিতে পারে, কারণ পাহাড়ে ওঠার পর অনেকের তো শরীরটা খারাপ খারাপ লাগে। হুম। এবার যেহেতু বাইকে যাচ্ছে, বাইকে গেলে তো একটা অস্বস্তি হয় অনেকেরই। যাই হোক, ফার্স্টবার পাহাড়, ঠিক আছে, একটুখানি নার্ভাস ছিলাম, বউকে প্রথমবার পাহাড়ে নিয়ে যাচ্ছি, আমার কোথায় নিয়ে যাচ্ছি আবার ঠান্ডাকফু নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো বাইকে তার করে। মধ্যে এটা এবার গিয়ে দেখতে দেখতে মিরিকে, ঠিক মিরিক শহরটা টপকে চা বাগানগুলো যেখানে আছে সেই জায়গাতে একটা না, এবার আমাদের বেরোনো হয়েছিল, এটা বলা না বললে হয় না, আমরা বেরিয়েছিলাম 11টার সময়। 11টার সময় হোটেল থেকে বেরিয়েছিলাম, জিনিসপত্র কিনে এ করে 12টা একটা একটায় বেরোলাম। একটুখানি ঘন্টা দেড়েক দুয়েক গিয়ে খাওয়া হলো। কোথায় খাওয়া হলো বেশ? ওই একটা ধাবা থেকে হোটেল থেকে খাওয়া হলো না, সেই জাস্ট ওই বীজগুলো টপকে গিয়েই। না সেদিনকে সমতলে খাইনি, সেদিনকে পাহাড়ের দিকে খেয়েছিলাম। ওপরেই বলছি। উপর পাহাড়ে, মানে পাহাড়ে ওটা শুরু করে একটা জায়গায় খেয়েছিলাম আমরা। হুম। পাহাড়টা শুরু করে একটা জায়গায় খেয়েছিলাম, কি সেদিনকে ভাত ফাত খেয়েছিলাম। না, সেদিনকে আমরা ভাত খাইনি। সেদিনকে দুপুর ভাত খাইনি। না, হ্যাঁ সকালবেলা সেদিনকে তো পরোটা আচ্ছা টিফিন আচ্ছা হ্যাঁ করলাম। না, ভাত খেয়েছিলাম, কোথায় ভাত খেয়েছিলাম মনে আছে, আই লাভ মিরিক যেখানে লেখা থাকে ও হ্যাঁ, ওইখানে গিয়ে তা তুই ভাত খাতে, তুই মোমো টোমো খেয়েছিলি, তুই একাই ভাত খেয়েছিস, আমি বাকি একা ভাত খেয়েছিলাম, ঠিক আছে। এখানে আমার ওই দিনে একটা করে ভাত লাগে, ঠিক আছে, ওটা কষ্টের ব্যাপার, কিন্তু কিছু করার নেই, ভাত লাগে। আই লাভ মিরিক যেখানে লেখা থাকে একদম ওই পয়েন্টটার পিছন দিকেই, ওখানে বসে গরম গরম ভাত, আর ওখানে বসে ফেসবুকে লাইভ করেছিলাম সেদিনকে, লাইভে ঠিক আছে, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। ফোনটা না, তখন নেটটা গন্ডগোল করছিল ওটা। তা ওই করে ওখানে গেলাম, তা ওখান থেকে বেরোলাম, ওখানটা বিকালটা পুরো কাটালাম ওইখানে বসেই আমরা, চাটা খেয়ে ওখানে বসে ভাত খেয়েছি, ভাত খেয়ে ওখানে বসে টাইম কাটাতে কাটাতে 1 ঘন্টা কেটে গেছে, চা খেয়েছি, চাটা খেয়ে তারপর আমরা এই ওখানে ল্যাদ খাওয়া হয়েছে কিছু। আর ওইটা প্রথমবার ওকে যখন আমরা সময় দিচ্ছিলাম যাতে ও একটু অ্যাকাস্টামড হয়ে যায়, পাহাড়টা কিরম লাগে, হাওয়াটা পাতলা হবে তখন, কষ্টটা হয় কিছু হচ্ছে কিনা। হ্যাঁ দেখবার জন্য, ঠিক আছে। যদি কষ্ট হয় তাহলে তো যেতে পারবো না আমরা, বেসিক্যালি ঠান্ডা যেতে পারবো না। ওটা চাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার ওরম করে করে মিরিকে গেলাম, মিরিক সিঁড়িটা টপ করলাম, টপ করানোর পরে আমরা ভাবছি কোথাও একটা এখানে কাছাকাছি থেকে যাই, এখানে পশুপতির কাছাকাছি থাকলে তাহলে আমার সুবিধা হবে যেতে। পশুপতিতে আর কত 12 না 13 কিলোমিটার। 5 কিলোমিটার, যেখানে আমরা ছিলাম সেখানে 5.5 কিলোমিটার ছিল। মিরিক শহর থেকে পশুপতিতে বেশি ছিল, আমরা অনেকটা এগিয়ে এই শহর থেকে একটু এগিয়ে গিয়ে ওই চা বাগানের মাঝখানে, চা বাগানগুলোর এতে ছিলাম। তো ওখানে একটা গিয়ে দেখলাম একটা হোমস্টে আছে, হোমস্টেটার নামটা মনে আছে? সেটার নাম মনে নেই, সেটা ছবিগুলো রয়েছে, দেখতে পাবে তোমার। হ্যাঁ কিন্তু নামটা দেখছি আমার কাছে যদি মাথায় আসে, একটু দেখে নিচ্ছে। আচ্ছা যাক, তো ওখানে গিয়ে তখন হোমস্টেটা আমরা ঢুকলাম, ঠিক আছে। হোমস্টেটা খুব ভালো ছিল, ঠিক আছে, লোকাল একটা হোমস্টে, ঠিক আছে। হোমস্টেতে একটা কুকুর ছিল, তার নাম হচ্ছে কালুয়া, ঠিক আছে, আর একটা বিড়াল ছিল, তার নাম হচ্ছে কালি, ঠিক আছে, দুজনেই কালো, ঠিক আছে, বিষ কালো। বিড়ালটা আবার একটা বাচ্চা ছিল, সেটাও সেম কালো। যাই হোক, তো ওখানে গেলাম, বেশ সুন্দর করে সাজানো হোমস্টেটা ছিল, বোতল ফোতল দিয়ে ডিজাইন করা দেওয়াল, এই সেই সমস্ত জিনিসপত্র ছিল। খাওয়া দাওয়াটা চরম ভালো ছিল, ঠিক আছে। তা ওখানে গিয়ে প্রথমবার খাই করলা, পেঁয়াজ, টমেটো, সব কিছু লঙ্কা টঙ্কা দিয়ে একসাথে ভাজা করে, হ্যাঁ খাওয়ার খুব ভালো লেগেছিল খেয়ে। ওলা ভাজা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে। আর রেস্টুরেন্ট এই হোমস্টেটার মালিক কিন্তু লোকাল লোক ছিল, বাঙালি কেউ নয়, লোকাল লোক, ওখানকারই লোকাল লোক, ঠিক আছে। আর খাবারও ছিল লোকাল, যেভাবে খায় লোকালরা সেই। এবার ভদ্রলোক বাংলা বলতে বাঙালি বলতে ওরা, ভদ্রলোক বাংলা পরিষ্কার বলে, কিন্তু যদি তুমি এতে বলো তাহলে পাহাড়ি লোক, ঠিক আছে। তাদেরকে জনজাতি হিসেবে পাহাড়ি, কিন্তু
বাংলা বলতে পারে, হিন্দিও বলতে পারে, সবই বলতে পারে। নেপালি নামটা যদি মনে পড়ে আমি নামটা দিয়ে দেবো, নামটা তোমাদের তরফ লিখে দেবো, উপরে লিখে দেবো বা নিচে লিখে দেবো নামটা। ওখানে থাকলাম, বেশি করলাম। পরের দিন সকালবেলা যখন উঠলাম, দারুণ ভিউটা ওখানের, দারুণ ভিউটা, মানে চা বাগান থেকে হাওয়াটা আসছে রাস্তায়, তারপরে পৌঁছছে। হেবি সুন্দর জায়গাটা, ঠিক আছে, খুব ভালো লাগে। ছবিগুলো রয়েছে, ছবিগুলো সব দেখতে পাবে তোমার এগুলো। হ্যাঁ, ওগুলো তো ছবিগুলো তো এখানে সিনে থাকবে, কোন হ্যাঁ। জায়গাগুলো যাচ্ছি। তো এরকম তারপরে যে সিনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওখান থেকে বেরোলাম তখন 9টার মতো বাজে। না না, আমরা ওখান থেকে 8:30 আর 7:30, 7টা থেকে 7:30 মধ্যে বেরিয়ে হ্যাঁ, টিফিন করে বেরিয়েছি, না টিফিন করিনি, আমরা বেরিয়ে এসে টিফিন করলাম। তো চাটা খেলাম, সকালবেলা চা খেয়ে পশুপতিতেই তো আমরা টিফিন করলাম। পশুপতি টপকে এসে টিফিন করলাম না ওই একটা দোকান থেকে, হ্যাঁ। টাকা কারেন্সি চেঞ্জ করলাম কিছুটা, জানতাম ওরা কারেন্সি চেঞ্জ করতে, আমরা কারেন্সি চেঞ্জ করেছিলাম। মূর্খের স্বর্গ। যাই হোক, মানে পকেটে টাকা ছিল, ক্যাশ টাকা, সেটা থেকে মানে ইন্ডিয়ান টাকা দিয়ে নেপালি টাকা নিয়েছিলাম কিছুটা করার জন্য। তা আমরা কি করেছিলাম, ওখান থেকে সিধে চলে এসেছিলাম পশুপতিতে। হ্যাঁ। পশুপতিতে এসে জিজ্ঞাসা করলাম, বর্ডারে গেলাম, বর্ডারে দাঁড় করলো, বললো বলো আর এই ব্যাপার, বলো ঠিক আছে, বললো চলে যাও ওপারে, কোনো সমস্যা নেই। ওপারে গেলাম, ওপারে নেপাল পুলিশ দাঁড় করালো, ঠিক আছে, দাঁড় করে বললো না ওরা সবাই গাড়ির নাম্বার ওরা বলে দাঁড় করালো, বললো ও ঠিক আছে আর এই ব্যাপার, বললো আইডি কার্ড বার করো। আইডি কার্ড বার করলাম, আইডি কার্ডগুলো বার করে আইডি কার্ডের নাম লিখলো, নাম্বারটা লিখলো, কী আইডি কার্ড সেটা লিখে নিল। এর মধ্যে বললো সিধে চলে যাও, সামনে হচ্ছে বানসাল অফিস। বানসাল, বানসাল বললো, বানসাল করাতো। বললো গাড়ি বানসাল করাতে হবে, বানসাল অফিসে চলে যাও। বানসাল কথাটা হচ্ছে নর্মালি যেটা বিদেশে গেলে ইমিগ্রেশন, হ্যাঁ, নেপালে হচ্ছে রে বানসাল। বানসাল, ঠিক আছে। তো বেসিক্যালি ইমিগ্রেশনটা আমাদের না, ইমিগ্রেশনটা বেশি হচ্ছে গাড়ির, ঠিক আছে। আমাদের জন্য থাকা যাতায়াতের জন্য মানুষের কিছু লাগে না, যেটা যার লাগে সেটা হচ্ছে গাড়িটার লাগে। তো এবার আমরা হলো কোনখানটা, বললো ওই যে অফিসটা দেখতে পাচ্ছ ডান দিকে, রাস্তা সিধে গিয়ে ডান দিকে ওপরে, আর হ্যাঁ বললো ওইটা। তো গেলাম, ওখানে গিয়ে এবার গাড়ি পায়ে রেখে গেলাম, গিয়ে বললো এই ব্যাপার আমরা যাবো, কী করতে হবে। বললো কিচ্ছু না, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স একটা, গাড়ি পেপারটা যেটা আছে ওর জেরক্স একটা আমাকে দিয়ে দাও, হয়ে যাবে। একটা করে ছবি, একটা করে ছবি, আর ওগুলো আমাদের করা ছিল। আমরা সব কিছু রেডি করে যে ছেলেটা থেকে আমরা জানতে পেরেছিলাম কোথাও কীভাবে যাবো, সে আমাদের বলে দিয়েছিল জেরক্স করে নিয়ে যাবে ওখানে, জেরক্সের দোকানে আর ছবি তুলে নিয়ে হ্যাঁ, যাবে। এবারে কী জিনিস লাগবে সেটা বলতে পারছি না, কখন কি চাইবে, তবে সব কিছু পেপার তোমরা কিন্তু রেডি রাখবে। তো ওখানে যেত, তখন বললো শুধুমাত্র লাইসেন্স দাও, একটা করে ছবি দাও। আমি বললাম পিছনে আমার বউ বসে, বললো কোনো অসুবিধা নেই, সে থাকতেই পারে, তার ছবি টবি কিছু লাগবে না, শুধুমাত্র যারা যারা গাড়ি চালাবে তাদের গাড়ির কাগজ, লাইসেন্স আর ছবি, এইগুলো নিলাম। ওরা একসাথে স্টেপল করে নিল, নিয়ে জমা রাখলো। হ্যাঁ, দিয়ে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করলাম, দুটো গাড়ি দুটো ফর্ম ফিল আপ করলাম। আমাদের বললো কোথায় যাবে, আমরা এখানে যাবো, বললো কদিন হবে, 3 দিন, বললো না 7 দিন করো, না 5 দিন, 5 দিন 5 দিন করো। বললো মিনিমাম 5 দিন করো। আমি কেন, বললো যদি পাহাড়েতে বৃষ্টি হচ্ছে, ওপাশে বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে আসতে পারবে না, তাহলে দেরি হলে কিন্তু ফাইন কিন্তু অনেক বেশি নেবে ভাই। হ্যাঁ, নর্মালি চার্জেস হচ্ছে 100 টাকা করে, দেরি হলে 200 টাকা করে, 200 টাকা করে, নর্মালি দেবে 200 টাকা করে, প্লাস হচ্ছে ফাইন বসে। হ্যাঁ। তো বললো যে তুমি 5 দিন করে নাও, চাপ নেই, দুটো কাজ এক্সট্রা থাকলে এক্সট্রা টাকা দিচ্ছ, কিন্তু তুমি কোনো চাপ হবে না। বলে তুমি তারপরে তোমার যদি ওখানে ওরা তারপর অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় ঘুরে নাও। হ্যাঁ, বলো ঠিক আছে, 500 1000 টাকা দিলাম, দিয়ে আমরা বানসালটা করলাম। বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টা 45 মিনিট লেগেছিল, আধা ঘন্টা 15 মিনিট ওটাও লেগেছিল। আমার খালি ফর্মটা ফিল আপ করে হ্যাঁ। দিতেই যতক্ষণ। শুধু ওখানকার লোকজন বড্ড একটুখানি, ওখান ওই বর্ডার এরিয়ার লোকজনগুলো বড্ড খ্যাটখ্যাটে ছিল, ঠিক আছে। এখানে দাঁড় করবে না গাড়ি, হ্যাঁ, দাঁড় করবে না, করছিল, করবে না, সেই করবে না, করতে করতে অনেকক্ষণ লেগেছিল ওইখানে। বানসাল করার পরে আমরা সিধে এগিয়ে গেলাম পশুপতিনাথ মার্কেট থেকে একদম ইলাম বাজারের দিকে, ইলাম বাজারের দিকে। বাজারই তো, হ্যাঁ, ইলাম বাজার, না, ইলাম বাজার না, ইলাম ছিল জায়গা, ইলাম, কিন্তু ওখানে লেখা ছিল ইলাম বাজার, এটা তো হ্যাঁ বোর্ডে লেখা ছিল ইলাম বাজার, বাজারের এরিয়াটাতে ইলাম বাজারই তো লেখা থাকবে না, তো আমার ওটাই মনে আছে। রাস্তাটা খুব মানে চা বাগানের মানে তিনটা অনেকটা অন্যরকম আমাদের এখানে মতো। হ্যাঁ, আমাদের এই পাশের মতো দার্জিলিং সাইডের চা বাগানের সাইড দিয়ে রাস্তা যেগুলো সেরকম নয়, একটু আলাদা ধরনের। বাড়িগুলো কিন্তু খুব সুন্দর রং বেরঙের ছিল, মনে পড়ে দারুণ দারুণ রঙিন বাড়ি ছিল, আর সমস্ত ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওগুলো। আর যদি মেন ভিডিওটাও দেখতে হয় সেটাও রয়েছে এতে, এটাও আমাদের চ্যানেলে রয়েছে আপলোড করা, সেটাও হ্যাঁ, তোমাদের দিয়ে দিতে দেখতে পারবে। পারবে। হ্যাঁ। ইলাম হয়ে আমরা ইলামে গিয়ে আমরা টিফিন করলাম মনে হয়, হ্যাঁ টিফিন করি, লাঞ্চ করলাম বারবটোতে গিয়ে। বারবোটেতে গিয়ে আমরা লাঞ্চ করলাম, তার আগে যেখানে টিফিন করি সেটার নাম হচ্ছে যে সূর্যদোয়া, ঠিক আছে। সূর্যদোয়াতে বসে আমরা ফার্স্টে টিফিন করলাম। হ্যাঁ, এই টিফিনে দেখে হ্যাঁ এটা কি একটা খেয়েছিলাম, বেশ মনেও নেই, ঠিক আছে, বাট
এনথুজিয়াস্টিক ছিল না টিফিনটা, কারণ সেদিনকে এনথুজিয়াজম যেটা ছিল সেটা হচ্ছে ঘোরার, পৌঁছানোর ঠিক আছে, পৌঁছানো এনথুজিয়াজম, কেননা পৌঁছানোর ইচ্ছাটা বেশি। আমরা টার্গেট ছিল আমরা সেদিনকেই সান্দাকফু যাবো, ট্রেনকে সান্দাকফু না হোক একদম কাছাকাছি কালীপক্ষী যাবো, ঠিক আছে। এবার আমরা মাঝখানে দেখেছিলাম মাইমাজুতে জায়গা আছে সরকার। থাকার, আচ্ছা মাইপোখরিতে জায়গা আছে, মাই প্রকৃতিতে জায়গা আছে, কিন্তু মানে মাই প্রকৃতি থেকে মাইমাঝু অনেকটাই দিচ্ছে। হ্যাঁ ওই 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 জায়গাটাতে বেসিক্যালি থাকার জায়গা থাকতে পারে, মানে দেখাচ্ছে ম্যাপেতে দেখেছিলাম থাকার জায়গা আছে, তা আমরা চেষ্টা করেছিলাম ওখানে গিয়ে থাকবো। তো সেই অনুযায়ী আমরা আবার তারপরে দিয়ে গাড়ি চালানো শুরু করলাম, ইলাম বাজার হয়ে একদম বারবোটে থেকে আমরা গেলাম মাইমাজু। না, বারবোটা থেকে আমরা ভুল রাস্তা ধরেছিলাম। হ্যাঁ প্রায় কিলোমিটার খানে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে দুপুরে খাওয়া দাওয়া করা হলো। হ্যাঁ তখন জিজ্ঞাসা করতে ওরা বললো যে ভুল রাস্তায় আসছো, বলে পিছন দিকে গিয়ে ওই দিক থেকে ঘুরে ওই একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে, ওটাতে উঠতে হবে। হ্যাঁ বলে ওই রাস্তা ধরলাম। সেদিনকেও টিফিনটা বেশ ভালো হয়েছে, সেদিনকে ওখানে ওয়াইফাই পেয়েছিলাম, গল্প করেছিলাম, বাড়িতে গল্প করে জানালাম এই ব্যাপারে এখানে আছি। সেদিনকে টিফিন করেছিলাম ভাত ডাল সবজি মাছ, লোকাল সবজি ছিল, লোকাল সবজি লোকাল শাকের তরকারি, হ্যাঁ ঠিক আছে, মাছ এসব খেলাম, খাওয়া দাওয়া করে বসলাম, তারপরে ওখান থেকে বেরোলাম, দিয়ে আমরা তারপরে এগোলাম মাইমাজুর দিকে। মাই পুকুরি ঢুকলাম, ফার্স্টে মাই পুকুরিটা মানে ওখানে একটা পুকুর আছে, হিসাব মতো একটা ছোট পুকুর রয়েছে, আমরা পুকুরটা খুঁজে পাইনি। তো ওই বয়স্ক মহিলার সাথে কথা বলে একটা জানা গেল যে পুকুরি এখন শুকিয়ে গেছে, হ্যাঁ এই গরমকালটা শুকিয়ে যায়, বর্ষাকালে আবার বৃষ্টিতে পুকুর ভর্তি হয়ে যাবে, এখন ফাঁকা রয়েছে। তারপর ওখান থেকে গিয়ে ওখানে কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, আর মহিলার সঙ্গে বসে কথা বলা হলো, কিছু কথা ভালো হলো। টয়লেট জায়গা বলে খুঁজছিল ওখানটায়। তা ওখানে বসে আমরা জিনিস জিজ্ঞাসা করলাম এখানে থাকবার জায়গা কোথায় আছে, বললো মাই পুকুরিতে কোনো থাকার জায়গা নেই। না, মাইপুকুরে থাকার জায়গা ছিল, কিন্তু আমরা তখন বাজে 2টো, তখন আমরা দুপুরবেলা 2টোর সময় থেকে যাবো কেন, এখন আমার কাছে হাতে 3 ঘন্টা সময় আছে। আমরা বললাম মাইমাজুতে, বললে হ্যাঁ মাইমাজুতে থাকার জায়গা আছে। তা আমরা ওখান থেকে বেরোলাম, মাইমাজু যাবো, ঠিক আছে, সব ভালো কিছু খারাপ না, ঠিক আছে। আর রাস্তা তো এক্সিস্ট করে না, পাথরের জায়গা, ঠিক আছে, শুধুই পাথর, মানে রাস্তার সমান করে গোল গোল পাথর, মাঝখানে ফিল আপ করা নেই, পাথর আর পাথর। হ্যাঁ মাছের ফিল আপ ছিল, মাটিটা ভরে গেছে। বৃষ্টি হচ্ছে কদিন ধরে, হ্যাঁ আমরা যে সময় গেছি সেই সময় হচ্ছে পাক বর্ষার বৃষ্টিটা প্রচন্ডভাবে নেপালে চলছিল তখন। হ্যাঁ ভুল হয়ে গেছে, যাই হোক, কিছু করার নেই। এবার গেছি মাইমাজু, পৌঁছেছি মাইমাজুতে গিয়ে, এবার তখন বাজে বিকালবেলা 4টে, মাইমাজু পৌঁছলাম বিকালবেলা 4টে। মাইমাজুতে গিয়ে এবার আগাছা কোথায়, হোটেলের সামনে দাঁড়িয়ে, হ্যাঁ আর জায়গা কোথায় আমরা পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমরা জিজ্ঞাসা করছি কাহা পে রহনে কা জায়গা হ্যাঁ, ঠিক আছে, বলছে আজ হোটেল रहेंगे রাত को रहेंगे, এরকম করছি, ঠিক আছে। ওরা নেপালি, তো নেপালি ভাষাতে কথা বলে, ঠিক আছে। এবার এরকম করে বলার পর একটা লোক বললো কা হুয়া, আমার মনে হয় এই ব্যাপার, বললো এই তো হোটেলে। আমি বলছি কোনটা, তারপর দেখাচ্ছে এটা হোটেল, আমি বলছি হোটেলের লোক, বলছে এই তো খাড়া है दारू पी के खड़ा है, यही होटल का आदमी है। আমি বলছি হোটেলের একটাই লোক, ঠিক আছে, যে মালিক, সেও ওরা মদ খেয়ে রাস্তায় টাল পুরো এরকম হয়ে আছে। দাঁড়িয়ে সিধে নয় এখন। এবার দাদা ফার্স্টে আমরা প্রশ্ন করছিলাম সেই উত্তর দিতে পারছে না। দাদা বলছে এখানে থাকাতে যাবে না, বউ নিয়ে দুটো বেড়া চলে থাকলে ঠিক ছিল, বউ নিয়ে এখানে থাকা ঠিক হবে না। তাহলে বললো কালীপকরি চলে যাবো তাহলে। কালীপুকুরে দেখলাম বেশি না, আমাদের 8-9 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার, 5-7 কিলোমিটার রাস্তা বাকি ছিল। না বেশি ছিল একটু, 5 থেকে কিলোমিটার রাস্তা ছিল। সেই ওই লোকটা বললো না খালি খাড়াই উঁচুতে, বললো শুধু উঁচু আছে, বেশি রাস্তা নেই, 7 কিলোমিটার রাস্তা আছে। লাস্ট যে গাড়িটা ক্রস করলো ট্রেকারটাকে যে কালীপকরি বললো আধা ঘন্টা का রাস্তা, বাইক সে যাওগে, আমরা বললাম হ্যাঁ, বললো আধা ঘন্টা का রাস্তা है। আমরা দেখলাম তখন বাজে 4টে, আধা ঘন্টার রাস্তা, 4:30 থেকে যাবো, ওদের আধা ঘন্টা, আমাদের 1 ঘন্টা 5টা, আরামসে কালীপকরি ঢুকে যাবো, কোনো চিন্তা নেই। গাড়ি স্টার্ট দিয়েছি। একটা জিনিস ভুলে গেছি, ও আসার পর বৃষ্টিটা হয়েছে। হ্যাঁ বৃষ্টিতে রাস্তার কি অবস্থা হয়েছিল মনে আছে? রাস্তাটা পুরো মাঝখানটা ধুয়ে গেছে, মাঝখানটা উঁচু, হ্যাঁ গাড়ি রাস্তাটা অদ্ভুতভাবে ধুয়েছে, যেখান থেকে গাড়ির চাকাগুলো যায় যেটাগুলো সেগুলো নিচু হয়ে গেছে, যেখানটা চাকা পড়ে না সেখানটা উঁচু এরকম, ঠিক আছে, এটা রাস্তাটা এরকম, ঠিক এরকম ভাবে এরকম, আর ঢালগুলো হচ্ছে ঠিক এইরকম, মানে একটা একটা করে পার এই হ্যাঁ আবার সমান গেল কিছুটা, আবার এবার ওখানটা একটা জায়গায় দাঁড়িয়ে কি একটা কোশ্চেন, একটা কেউ একটা যাচ্ছিল, আমরা বললাম কালীপকরি কি দাঁড়িয়ে, বললো উপার কালীপকরি, ঠিক আছে, ওই যে সিধে, ও সিধে দিক রায়, আমরা বলছি যে কালীপকরি যাচ্ছি, দাঁড়িয়েছি, মাইমাজু থেকে বেরিয়ে 15 মিনিট গাড়ি চালিয়েছি, 15-20 মিনিট গাড়ি চালিয়েছি, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, দাঁড়াইনি, মাইমাজুতে দাঁড়িয়েছিলাম। তো ওখানে ওরকম অবস্থা দেখে লোকজন সেরকম কিছু নেই মাইমাজুতে, জায়গাটা ফাঁকা, কিরকম একটা কিরকম একটা অদ্ভুত একটা ফিলিং আসছিল, তাই জন্য অন্ধকার হয়েছিল সেই সময়টা, তাই জন্য ওখানে দাঁড়াইনি, এগিয়ে গেছি।
গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একটা কেউ একটা পাস করছিল, তাকে বললাম কালী পুকুরি কি দাঁড়ায়, বললো ऊपर दिख रहा है। एंड कि আমি বলছি ऊपर कहाँ दिख, বলছি ये जो पहाड़ है इसका जो ऊपर है ना, বলছে ऊपर है काली पुखरी। हाँ जी, तो कहाँ जाएंगे, बोलছে आप लोग कहाँ जाओगे, हम बोलলাম काली पुखरी, तो आप ऊपर जाओगे, ঠিক আছে এরকম করে বলছে। এবার আমরা বলছি পাগলা ऊपर जाओ, আমি বলছি আমরা ऊपर जाओगे, ঠিক আছে উপরে গেলে যাও हाँ जी रास्ता कहाँ है, বলছি ये रास्ता ऐसे 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 जाएगा ऊपर। আমাদের মনে ঠিক আছে উপর, ঠিক আছে এবার আমরা জিগজ্যাগ রাস্তায় উঠেছি, আমরা একবার তার আগে পাহাড়ে গেছি, কিন্তু কখনো এক্সপেক্ট করিনি। এতটা খাড়াই জিগজ্যাগ কোনোদিন ওঠেনি। দেখো জিগজ্যাগ উঠেছি, খাড়াই উঠেছি, কিন্তু সব জায়গাতে রাস্তা আছে অ্যাটলিস্ট। আমি উঠেছিলাম এখন জিগজ্যাগ, আমার এখনো মনে আছে, আমি যে প্রথম যেটা সে আগের দিন বলতে বলছি পার্থর সঙ্গে একটা ট্রেকে গেছিলাম, দুপুরবেলা যেখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি, সেখানে পার্থ যে আমাদের ছিল গাইডটা ছিল, তাকে বলছে আমরা যেখানে যাবো ওই জায়গাটা কোথায়, বলছে ওই যে সিধে একটা গাছ দেখতে পাচ্ছি, মানে পুরো আমরা যেখানে দাঁড়িয়েছি পুরো ঠিক মাথার উপরে একটা গাছ এখানে বেঁকে রয়েছে, আর আমরা ছিলাম ওই গাছটার পাশে। সেম একদম ফিলিংটা এখানে হয়েছিল, হ্যাঁ ওই যে উপরে দেখতে পাচ্ছি ওইটাই যাবো। ওইখানে ঠিক আছে, আমার ঠিক আছে কোনো ব্যাপার নয়। তো ওখানে দাঁড়িয়ে একটু সিগারেট বিড়ি খেয়ে জল টল খেয়ে আমরা আবার গাড়ি ছাড় দিলাম। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠিক পায়ে তখন 5:30, 1.5 ঘন্টা কেটে গেছে। হ্যাঁ 5:30 না না তখন বাজে 5টা। 5টা হঠাৎ করে ঝুপ করে অন্ধকারটা হয়ে গেল। হ্যাঁ 5টার যুগ পুরো অন্ধকার, তখন পুরো অন্ধকারটা তখন পুরো হয়নি। ওই যে ঢালটা উঠছিল অন্ধকার, না ঢালটা উঠছিলাম অন্ধকার, কিন্তু তোমার গাড়িটা ফার্স্টে কি হলো, গাড়ি নিয়ে আচার খেয়েছি 2-3 বার, আমার আচার খাওয়া হয়ে গেছে। না তখনও আচার, না হ্যাঁ তখন একবার আচার খেয়েছিস তুই, আমি তখন একবার আচার খেয়েছি, তোর গাড়ি আটকে গেছিল, হ্যাঁ গাড়ি উঠছে না, তোর গাড়ি দাদা গাড়ি কি হয়েছে, আমি আচার খেয়েছি, আচার খেয়ে আবার উঠেছি। আবার আচার খাওয়ার গল্পটা বলি। একটা জায়গায় উঠছি, ঠিক এরকম ডান দিকে পাহাড়, বাঁদিকে খাদ, গাড়িটা নিয়ে এরম উঠছি, উঠতে উঠতে রাস্তাটা কিরম পাথর বসানো বসানো রাস্তা, ঠিক আছে, সব পাথর বসিয়ে বসিয়ে রেখেছে। এবার পেছনে বউ বসে আছে, গাড়িটা একটা স্পিডে রাখলে কি হয়, এনফিল্ডে একটা সুবিধা আছে, শুধু গিয়ারটা দিয়ে পিক আপটা দিয়ে ধরে রাখো, গাড়ি উঠতে থাকছে, কোনো সমস্যা নেই। আর গাড়িটা উঠছে উঠছে, সামনের চাকাটা পাথরটাতে পড়েছে, পাথরটা সরে গেছে, ঠিক আছে, পাথরটা সরেতে চাকা তো হাওয়াতে, পাথরটা ঘুরে গেছে, চাকাটা উঁচুতে উঠে গেছে। দিয়েছেই হয়েছে, পাথরটা যখন ঘুরে গিয়ে উঠে, তখন চাকাটাকে ওপর দিয়ে করে দিয়েছে, দিয়ে পাথরটা ওখান থেকে সরে গেছে, হাওয়ায় হয়ে গেছে। এর পেছনে একজন বসে আছে, আইডি ফোন, গাড়ি ওপর দিকে উঠেছে, আমি গাড়িটার হ্যান্ডেলটা তখন হাতটা ছেড়ে দিয়ে ডানাতে হ্যান্ডেল ধরে টেনে গাড়িটাকে একটা সাইডে নামিয়েছি। আর বউয়ের তো অভ্যাস নেই, ভয় পেয়ে গেছে, বউয়ে কি আছে, বউ ওখানে ব্ল্যাক আউট হয়ে আবাস, যথারীতি চিন্তার কোনো ব্যাপার নেই, তুলেছি ঠিকঠাক আছে। তারপর দেখলাম হ্যাঁ হেলমেটটা খুললাম, ঠিকঠাক কোনো অসুবিধা নেই, গাড়িটা তুললাম, গাড়িটা তুলে আবার ওকে বসিয়ে আবার বলছে বাইকে মানে প্রথমবার আচার খাওয়া, এটাই প্রথমবার আচার খাওয়া, তাও গিয়ে আচার খাচ্ছিল পাহাড়ে। ওখানটা এমন জঙ্গল, লোকজন বলে ওখানটা কোনো লোকই ছিল না। এই মাইমাজু থেকে কালীপুকুরি পর্যন্ত ঘর নেই বললেই চলে, মানে দুটো একটা ঘর রয়েছে। হ্যাঁ, আর যারা থাকে তারা বেসিক্যালি লোকাল হাঁটা চলা করে যাতায়াত করে, কোনো গ্রাম বলে কিছু নেই ওখানটা, গ্রাম নেই, যদি লোক কেউ থাকে সে একা একাই আইসোলেশনে রয়েছে, একটাই বাড়ি, হ্যাঁ সিঙ্গেল বাড়ি। এরকম করে যেতে যেতে আমরা ওই টানটাতে ঘুরেছি, যেই টানটাতে কি দাদা গাড়িটা আটকে যাবে, সেই তার আগের টানটায় এই যেটাতে পড়ে গেলি, তারপরের টানটা আমরা উঠলাম, ওই গাড়িটা হেলে, আমার গাড়িটা সমস্যা হয়েছিল চাকাটার জন্য, চাকাটা ছিল হচ্ছে স্ট্রিট প্লাস অফ রোড, তাতে মাঝখানটা কি করেছে ওরা সমান ছিল, যেটা স্ট্রিটের ক্ষেত্রে খুব সুবিধে, কিন্তু অফ রোডে না গ্রিপ করছে না চাকা। আর তার মধ্যে আগেটা বৃষ্টি হয়েছে বলছিলাম, মানে পাহাড়ি পড়েছে, তারপর দুটো পাক নিয়েছি পুরো অন্ধকারের মাঝখানে, মানে দুপাশেই পাহাড় জঙ্গল, মাঝখানটাতে কি হয়েছে, গাড়িটা সিধে চালাচ্ছি, মানে সিধে গাড়ি রয়েছে, উঠছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, এই হেলাতে করে উঠলাম কোনো রকম, উঠলো, আর লাগেজটাও ছিল অনেকটা আমার গাড়ির পিছনে, তখন উঠতে উঠতে লাগেজ আমার গাড়িতে ছিল। একটা জায়গায় গিয়ে রাস্তাটা ওখানটা একটু কাদা কাদা রয়েছে, আমি বউকে বসিয়ে নিয়ে এনফিল্ড নিয়ে দিব্যি ঘুরে করে উঠে গিয়ে টানটা থেকে দাঁড়ালাম। আমার মনে হলো টানটা থেকে দাঁড়াই, দাদা আসবে, তারপর আবার টানবো। এবার টার্নের কাছটা করে একটা কি হচ্ছে, টার্নের কাছটা করে আউটসাইড দেশটা থেকে যেখানটা তোমার খাদ্যা, সেই জায়গাটা একটু সমান থাকছিল, একটু বড় করা ওখানে, যাতে একটা করে গাড়ি পাস দিতে পারে। তাই খাদ্যাতে গিয়ে দাঁড়ালাম, খাদ্যের ধারটাতে গিয়ে দাঁড়ালাম, গাড়ি তলার দিকে দেখছি দাদা গাড়ি আটকে গেছে, দাদা আসছে, মানে দাদা হেডলাইট জ্বলছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, এক জায়গায় হেডলাইট জ্বলে আছে, তাও কি আমাদের হেডলাইট বন্ধ হলো, আবার জ্বললো, আবার বন্ধ হলো, আবার জ্বললো, আমি বুঝলাম দাদা গাড়ি আটকে গেছে, আর এগোচ্ছে না তখন। হ্যাঁ, তাই এরকম দেখে তলায় ছুটে ছুটে গেছি, ঠিক আছে, গিয়ে ঠেলা মারছি, হচ্ছে না, গাড়ি কিছুতেই গ্রিপ করছে না, আমি গাড়ি থেকে নামলাম, হ্যাঁ বল দিয়ে এ করে কোনো রকমের গাড়িটাকে তোলা হচ্ছে, এই সময় অন্ধকারটা নেমে গেছে, ঠিক
ঠিক আছে, ওই মানে তখন আটকে যায়, তখন ওই কিন্তু just লাইট, ওইখানটাতেই বৃষ্টিটা তখন হয়েও গেছে, হ্যাঁ জাস্ট হয়ে গেছে। আর যখন কাদা পুরো। আটকেছে তখন লাইট আছে, তো দুজনে রগড়াতে রগড়াতে পুরো অন্ধকার হয়ে গেল, 5 মিনিটের ব্যাপার, পুরো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এবার বউকে দাঁড় করিয়ে এসেছি ওপরে গাড়িটার কাছে, আর আমার গাড়িটা রেখে এসেছি রাস্তাতে ক্রসিংয়ে, ক্রস মিডিলে করে মিডিলে রাখা আছে। মিডল করে রাখা আছে, যেখানে ওখানে সমান গাড়িটা স্ট্যান্ডটা পুরো দাঁড়িয়ে থাকবে, হুম। কাউকে ধরে রাখতে হবে না। দাঁড় করে এসেছি, ওপর থেকে একটা ল্যান্ড রোভার নামছিল, ভাগ্য এটা কিসের যে এসে হর্ন মারছে, না না, সেটা কিসের গাড়ি, সেটা হচ্ছে পাথর বড় গাড়ি, পাথর সিমেন্ট। পাথর আর সিমেন্ট বয়, ঠিক আছে। ও হচ্ছে মেনলি সান্দাকফু সব হোটেলগুলো হচ্ছে বা কনস্ট্রাকশন হচ্ছে সব এর পাথর সিমেন্ট বওয়ার দায়িত্ব হচ্ছে ওর, ও একার দায়িত্ব নিয়ে নিচে থেকে মাল তুলে নিয়ে যায়। হ্যাঁ, এবার ওর ওটা লাস্ট ট্রিপ দিয়েও তলায় নামছে, ও মাইমাজুতোর বাড়ি ওখানে থাকে। এবার মাঝখানে গাড়ি থেকে দাঁড়িয়ে গেছে, যেতে পারছে না কোনো দিকে, ঠিক আছে, ও হর্ন মারছে, খুঁজছে, ঠিক আছে, দেখছে আমার বউ দাঁড়িয়ে আছে। এবার বলছে बहन जी क्या हुआ, তখন বলছে ও মেরা পাতিয়া নিচে গিয়া है, वो उनका गाड़ी फंस गया है, ঠিক আছে। এবার ওই ছেলেটা আবার এসছে, ঠিক আছে, বলছে क्या हुआ हम देख लेते हैं, ঠিক আছে বলে এবার ওরা ঠেললো, হ্যাঁ, তিনজন মিলে দুজন মিলে ঠেলে আমি আর ওরা ঠেললাম, তুই বসছিলি গাড়িটা বসে বসে। গাড়িটাকে ওপর উপর তুলেছি। আর ওকে বলছি কালীপুকুরি কত দূর, বলছে ये तो है 2 किलोमीटर कालीपुकुरी, না, 2 किलोमीटर ना, 10 मिनट का रास्ता है। 10 मिनट का रास्ता है। मैं नीचे से बोला था आधा घंटा का रास्ता है, अब बोलो 10 मिनट का रास्ता है, हम तो इधर पे फंस गया है, गाड़ी नहीं उठ रहा है, ঠিক আছে। বলছে ও আমাদের বলেও ছিল ভাইয়া আপ বিশ্বাস कीजिए 10 मिनट का रास्ता है, रास्ता अच्छा भी है। হ্যাঁ, আমাদের তখন আর মানে না না না, তখন বলেছিল বাস 3 টার্ন ऐसा है, ওখানে বলছে ওই রাস্তাটার মতো অনেক মতো, ওই রকম রাস্তা ছিলই না, মনে করে দেখ ওই পরের টানটা ওঠার পর থেকে পাথরের রাস্তাটা পুরো হ্যাঁ পাথর বসানো হ্যাঁ হয়ে গেছে। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, আমরা তো কিছু খুঁজে পাবো না, বলছে বাস ये रात हो गया है तो आपको थोड़ा देख के जाना है, ঠিক আছে। তা আমরা বলছি যে তুমি আমাদেরকে পৌঁছে দাও, যা নেবে নাও, আমাদেরকে ওখানে অবধি পৌঁছে দাও, হ্যাঁ, ঠিক আছে, কারণ এই গাড়িটা উঠছে না, দাদা গাড়িটা, লাগেজটা সরাতে হবে, খালি করতে হবে, ওয়েট খালি না এবার করলে দাদা গাড়িটা যাচ্ছিল না। বেসিক্যালি চাকা ফলস করছে, উঠছে না, যে এ করতে হবে। তখন বলছে ঠিক আছে एक काम कीजिए, বলছে एक काम कीजिए, भाभी जी हमारे साथ बैठते हैं, লাগেজ দিয়ে দিয়েছি। লাগেজ आपका दे दीजिए, আমাদের ব্যাগটা দিয়েছি, বউ বসেছে ওখানে, ঠিক আছে। ওর যে এ ছিল, খালাসি ছিল, খালাসি খালাসিকে পিছনে বসিয়ে দিয়েছে, কারণ সামনে দুটোই সিট, ঠিক আছে। বউ বসে আছে, ও বসে আছে, আমাদেরকে বলছে आप लोग आगे आगे गाड़ी चलाएंगे, मैं पीछे पीछे जाऊंगा, ঠিক আছে। ও ওই টার্নে গাড়িটা ঘোরালো, সবচেয়ে মজার জিনিস দেখলাম, ওই যেখানে আমরা দাঁড়াতে পারছি না ঠিক করে, হ্যাঁ ওখানে অব্দি গাড়ি ঘুরিয়ে নিল, ল্যান্ড রোভারটাকে কত বড় গাড়িটাকে টুক স্মুথলি ঘুরিয়ে হ্যাঁ দিল। আরামসে ঘুরে নিল, ঘুরে নিয়ে বললো তুলে, আমাদের বললো তোমরা ওই সাইডটা করো, করলাম, করতেও গাড়িটা ঘুরিয়ে নিল, বললো সিঙ্গেল में जाओगे कोई दिक्कत नहीं है, अरे আমরা সত্যি, তারপর সিঙ্গেল চালাচ্ছি, বলছে हम तुमको बोलेगा तुम कौन सा साइड जाओगे, चिल्लाएगा उस साइड जाओगे। এবার ও জানলা খুলে বলছে লেফট জানা হ্যাঁ, ঠিক আছে, বলে লেফট জানা। এবার একটা জায়গায় গেছি, গিয়ে দেখছি দেখা আছে ডান দিকে ইন্ডিয়া, বাঁ দিকে নেপাল, ঠিক আছে। হ্যাঁ, ওই লোকটা চেল্লাচ্ছে লেফট জানা হ্যাঁ, লেফট জানা হ্যাঁ, রাইট যাওগে পুলিশ পকড়েগা, লেফট জানা হ্যাঁ, ঠিক আছে। লেফটে গেলাম, লেফটে গিয়ে ওরা মাত্র সেই, আপনার যত সম্ভব 3 মিনিট লেগেছিল। হ্যাঁ ওখান থেকে 3 মিনিট লেগেছিল। ছেলেটা ভালো ছিল, কথা বলেছিল, রিসেন্ট ছেলে ছিল, রিসেন্ট খালি কথা বলেছিল, একটাই দেখো আমাদের পৌঁছে দিয়ে আমাকে রাত্রিবেলা ওখানে থাকার খরচা দিতে হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না, থাকা খাওয়ার খরচাটা তোমাকে দিতে হবে, হ্যাঁ, কেন ওই এখন গিয়ে আমি আর ব্যাক করে আর ফিরতে পারবো ফিরতে না, পারবো না। কেন ওরা আমাকে ঠেলতে ঠেলতে ওদের প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওখানে চলে গেছিল। হ্যাঁ, না তখন প্রায় 5:30 বাজে, আমরা না ঢুকলাম, কটা বেজে গেছে, আমরা হোটেলে ঢুকলাম 6টা বাজে তখন। ঠিক আছে। ও বলে তার আপনার মধ্যে হুম। সমস্যাটা হয়েছিল যে বৃষ্টি কারণে, ছিল। আরো বৃষ্টি, এক হচ্ছে বৃষ্টি পড়তে, আমরা যখন ঠেলছে ততক্ষণে বৃষ্টি পড়া শুরু হলো, আর মেঘটা ঢুকে গেল, হ্যাঁ পুরো সাদা হয়ে গেল ও তখন লাস্টে দেখছে যে আর যাওয়া যাবে না তলায় গাড়িতে, তখন বললো যে দেখো আমি ওপরে তোমাদের পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাকে রাত্রিবেলা থাকা, আমার আর ওর খাওয়ার খাওয়ার খরচা তোমাকে দিতে হবে। থাকা না, খাওয়ার খরচা দিতে হবে, থাকা তো আমি এমনিও থেকে যাবো, ওদের ওখানে তো থাকি, হ্যাঁ বললো, বলেছিল এই কথাটা। হ্যাঁ বললো, তো আমরা বললাম কত দিতে হয়, তখন বলেছিল 600 টাকা ইন্ডিয়ান, না 600 টাকা নেপালি, 500 টাকা ইন্ডিয়ান, আমার হ্যাঁ। 500 টাকা দিয়েছিলাম ওকে। 500 টাকা বললো, 500 টাকা দিতে হবে, ঠেলাবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি চলো, ঠিক আছে বলে ওখানে গেলাম। যেখানে নিয়ে গেছিলাম হোটেল কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, ঠিক আছে। হোটেলটা যেটা মানে থাকার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে বাড়ির চিলেকোঠার সালা কাঠের ঘর, হ্যাঁ, এটা হচ্ছে হোটেল, নিচে হচ্ছে গরু রাখার জায়গা, হ্যাঁ আর উপরে হচ্ছে থাকার জায়গা। হ্যাঁ। আর ওরা থাকে একদম সবাই মিলে মাটিতে একসাথে শোয়, হ্যাঁ, ঠিক আছে। গরুদের জন্য সুন্দর ঘর করা আছে, ঠিক আছে, নিজেরা থাকে মাটিতে, মাটির ঘরে রান্না ফান্না হয় ওখানে, সবই কিছু ওখানে, হ্যাঁ। যেখানটা গিয়ে খেতে বসা হয়েছিল। তা ওখানে গিয়ে হোটেল কাঞ্চনজঙ্ঘায় প্রথমবার, ঠিক আছে, বউকে বলছি সব ঠিকঠাক, বউ একটু ভয় ভয় পেয়ে গেছিলো, যে হাই আবার যে কোনো, আমরাও হ্যাঁ। একটু নার্ভাস ছিলাম, ঠিক আছে। আর যখন উঠছি
মানে কিছু দেখতে পাচ্ছি না, এতটাই অন্ধকার। অন্ধকারের থেকে বড় কথা মেঘটা নেমে গেছে সাদা হেডলাইট মারছি, মুখটা সাদা হয়ে যাচ্ছে, সামনেটা পুরো সাদা হয়ে যাচ্ছে। একটা মানে অকওয়ার্ড একটা অস্বস্তিকর ফিলিং ছিল। তবে আমরা খুব বাঁচুয়া বেঁচেছিলাম এইটা, ঢুকলাম আর বৃষ্টি। হ্যাঁ, তারপরে হোটেলে ঢুকেছি, জামা প্যান্টটা ছাড়িনি, জামা প্যান্ট কিন্তু লাগেজটাও না, না। তুলতে পারিনি। লাগেজটা তুলে যাও, তো চাটা দিলো, চাটা দেওয়ার পরে বৃষ্টি স্টার্ট হলো। মানে বৃষ্টি মানে বৃষ্টি, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আমরা চুপচাপ ঘরের মধ্যে ঢুকে বসে আছি। তারপরে ভদ্রলোক এসে বললো তলায় আসো, খাওয়া দাওয়া করে নেবে। বৃষ্টিটা কমতে খাবার দাবার। হ্যাঁ, ঠিক আছে, বলে আগে খা লিজিয়ে। গিয়ে খেলাম গরম গরম ভাত, ডাল আর একটা কিছু ভাজা ছিল। না, গরম ডালও ছিল না, গরম গরম ভাত, আলু সোয়াবিনের ঝোল, হ্যাঁ, আর ডিম ভাজা। হ্যাঁ, আলু সোয়াবিন তুই খাচ্ছ না? হ্যাঁ, আলু সোয়াবিনের ঝোল আর ডিম ভাজা, ওটাই ছিল আমাদের রাত্রে খাবার। তাই খাঁটিছি, জানি। তাই যেখানে ছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, সয়াবিনের তরকারি আর ডিম ভাজা। এই খেয়ে আমাদের মোটামুটি সেদিনকে রাত্রে শুয়ে পড়লাম। আর শোয়ার গল্পটা না ঠিক নেই। টিফিনটা মনে আছে কি? হ্যাঁ, ওই কাঞ্চনজঙ্ঘা হোটেলের টিফিনটার কথা মনে আছে? হেবি সুন্দর টিফিন দিয়েছো। টিফিনটা আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই নুডলস, ওয়াই নুডলস, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, কাঁচা কাঁচা মানে গুঁড়ো করে, হুম। সেদ্ধ করা নয় বা ফোটানো নয়। কাঁচা ওয়াই নুডলস, পেঁয়াজ লঙ্কা দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা কচি, আর কিছু মশলা ছিল, আদা 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 জিরে গুঁড়ো, আর মশলা কিছু ছিল একটু। ওটা দিয়ে মাখা। আর যে মশলাগুলো প্যাকেট দেয়, প্যাকেটের মশলা, ওই মশলা, ঠিক আছে, ওইটা ছিল টিফিন। টিফিন করেছিলাম, তারপরে ওটা দিল তো যাওয়ার সঙ্গে সময় 6টার সময় করে দিয়েছিল। ওটা দিয়েছিল আর চা দিয়েছিল, ঠিক আছে। ওসব খেয়ে তারপরে আমরা মোটামুটি করলাম, খাওয়া দাওয়া করলাম, করে রাত্রেবেলা শুতে এলাম। এবার শুতে এসে সবচেয়ে মজাটা হয়েছিল, শুতে গিয়ে কোনো সমস্যা হয় না, শুয়ে পড়া হয়েছে। শুয়ে তো আমি তো শুয়ে ঘুমিয়ে গেছি আরাম। সবাই চেয়ে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে, কারণ সেদিকে খাটুনিটাও প্রচণ্ড হয়েছিল, ওই গাড়ি ঠেলা, ওই শোবার জায়গা দিয়েছিল, 3 জনের একসাথেই শুতে হবে। আর লম্বা একটা বেড, 6 জনের শোবার জায়গা, ওটাই হচ্ছে একমাত্র ওখানে অ্যাকোমোডেশন। ওখানে সব ট্রেকিং এ সব ওখানে একসাথেই থাকতে হবে। বেসিক্যালি ওখানে তো আর যা ঠান্ডা, ঠিক আছে, আলাদা দুটো করে কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছি। এবার ঘুমাচ্ছি, দিব্যি ঘুমাচ্ছি, ঠিক আছে। হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, কিরম যেন কেউ কথা বলছে পাশে বসে। ভেঙে চোখ দেখছি দাদা আর বউ, ঠিক আছে। এক পাশে দাদা বসে আছে, এক পাশে বউ বসেছে, 2জন মিলে কথা বলছে, ঠিক আছে। কী কথা বলছে তখন অত ঠাউর করতে পারছি না। চোখটা খোলার পর একটা জিনিস ঠাউর করতে খুব আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এরকম করে খিফে উঠছে পুরো এটা। খাট সমেত পুরো, মানে যেটা আমরা রয়েছে খাটটা হচ্ছে দেয়াল থেকে দেয়াল, এ পাশে কাঠের দেয়াল, এ পাশে কাঠের দেয়াল, পুরো খাটটা এখন হচ্ছে, মানে সিম্পলি এখন চলছে, ঠিক আছে। আর আওয়াজটা এটা হচ্ছে, সেটা হচ্ছে বাথরুমের দরজাটা বারবার না হচ্ছে, টিনের চালটা আওয়াজ হচ্ছে। মানে রাত্রিবেলা ঠিক 10টার পর থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি এমন শুরু হয়েছে, পুরো ঘরটা কাঁপছে। ও বিন্দাস ঘুমোচ্ছে, আমি ঘুমাচ্ছি, পাখিদের ঘুম চটকে গেছে, আমরা দুজন জেগে বসে আছি। তারপর দিন জেগে বসে আছে। এবার আমার ঘুমটা ভাঙলো, বললাম কী হয়েছে, তাদের ওরা সব আমার চিপস বা কিছু একটা খাচ্ছিলি তোরা। না, আমি এমনি বসছিলাম, চেষ্টা বসে ওরা, আমি তো উঠেছি তার অনেক পরে। ও অনেকক্ষণ মানে ঘুম এসছে, সঙ্গে সঙ্গে ঝড়টা আসার সঙ্গে সঙ্গে ও ঘুম ভেঙে গেছে ভয়ে। ও তো জানলার ধারটাতে ছিল, মানে দেয়াল ধারটাতে, হ্যাঁ, ও ঘুমটা ভেঙে গেছে হয়তো। ও বসে চিপস চিবাচ্ছিল তখন। আমি ওটা দুটো চিপস খেলাম, এবার না আমার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমিয়ে পড়ি বলে আমি আবার ঘুমিয়ে গেছি, ঠিক আছে। ওরা দুজন জেগে, না আমি শুয়ে পড়েছিলাম, ও জেগে বসছিল। তারপরে সকালবেলা ঘুম ভাঙলো তখন 7টা, হ্যাঁ আজকে 7টা না 6টা বাজে, আলো চকচক করছিল। ওখানে যে ভদ্রলোক যে যার হোটেলে ছিলাম তাকে বলেছিলাম এরকম ওপরে যাবো, তো একটা গাড়ির যদি ব্যবস্থা হয়, হ্যাঁ লাগেজগুলো খুলে দেবো বলে, মেনলি লাগেজগুলো তোলার জন্যই গাড়ির যদি ব্যবস্থা হয়, তো ভদ্রলোক বলে কোনো গাড়ি পেয়ে যাবো। সকালবেলা ঠিক ব্যবস্থা করে, তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজেছি, মাজার পরে তখন আমরা পুরো একদম ফ্রেশ। টিফিন করলাম, সঙ্গে সঙ্গে গরম গরম চাউ দিয়ে ম্যাগি দিয়ে গেল। ম্যাগিটা 10 মিনিট 5 মিনিট গেছে ঠান্ডা হওয়ার জন্য, বরফ ঠান্ডা হয়ে গেল ম্যাগি খেতে খেতে, ম্যাগিটা পুরো ঠান্ডা হয়ে গেল। তাই যতক্ষণ ওই ছেলেটা এলো যে নিয়ে যাবে, বলছে এই হিমালয়ানটা তো আমি দেখেছি, এটা চালিয়েছি, তোমার কেটিএমটা দাও একটু চালিয়ে আসি বলেছে। গাড়িটা নিয়ে গেলো, গিয়ে চালিয়ে এলো, বলে সব ঠিক আছে, কোনো গাড়ি ক্লাস প্লেট জলে নেই, কোনো অসুবিধা হবে না।
আমার যেটা সমস্যা হবে সেটা ও বুঝতেও পারিনি, যেটা হ্যাঁ, হয়েছে পরে। পরে হয়েছে। যাই হোক, তা আমরা এবার শুরু করলাম যাত্রা। এবার গাড়িওয়ালা হোটেলওয়ালা বললো, আম, ভাবি জি কো গাড়ি में बैठाइए, হ্যাঁ। भाभी जी को बाइक में मत लीजिए, कल बारिश हुआ है, रास्ता धो गया है। আর আমরা ওই গাড়িটাকে বুক করেছিলাম একদিনের জন্য, মানে শুধু যাওয়া নয়। আমরা কালীপক্ষী থেকে সান্দাকফু যাব। ও আমাদের সঙ্গে ও নেমে চলে আসবে, গাড়ি রেখে দিয়ে নেমে চলে আসবে। আবার পরের দিন সকালে আমরা যখন বেরোবো তখন যাবে। হুম, একটা দিন আমরা সান্দাকফুতে স্টে করবো। এতে আমাদের একদম এ পর্যন্ত নামিয়ে দিয়েও শেষ। ইলাম বারবেটো বারবেটোতে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে যাবে। ওর কমপ্লিট হয়, মানে ওই টোটাল 3 দিনের জন্য বুকিং ছিল গাড়িটা। 3 দিন আর ঠিক নয়, ও 5 দিনকে আমাদের পৌঁছে দিয়ে দেবে। তারপরে ও না, হিসাবে তো গাড়িটা আমাদের সাথে 3 দিন থাকবে। হ্যাঁ, গাড়িটা থাকে না, গাড়িটা নিয়ে চলে গেছিল। না, গাড়িটা ছিল ওখানে, গাড়িটা আমাদের পার্কিংয়ে বসছিল। ও পার্কিংয়ে রেখে দিয়ে ও চলে গেছিল তলায়। হ্যাঁ, তারপরের দিন ও এসে নিয়ে যাবে। যাই হোক, তো ওইটা ওই ছিল 3 দিনের জন্য ক টাকা নিয়েছিল? বেশ 4,500 না 5,000 টাকা নিয়েছিল। 4,500 টাকা নিয়েছিল। ঠিক আছে, বলছে তুই একদিন তো ওখানে তো অন্য জায়গায় কাজে গেলে তো হবে না, তাহলে তো ওখানে গাড়িটা রেখে দিয়ে আসবো, তাহলে আমাকে পুরো 3 দিনের টাকা দিও, 4,500 টাকা দিতে হবে। ইন্ডিয়ান টাকাতে 4,500 টাকা বলে দিয়েছিল, ইন্ডিয়ান 4,500। হ্যাঁ, ওর হিসাবে হচ্ছে 6,000 টাকা হচ্ছিল না কত, 5,000 টাকা ওর something হিসেবে ছিল। 6,000 টাকা, তা আমাদের বলছে 4,500 দিতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু লাগেজ ছিল বলে আমাদের সঙ্গে, লাগেজে আমার লাগেজ মেন সমস্যা হচ্ছিল, আমার গাড়িটায় লাগেজ ছিল শুধু। টায়ারটা হচ্ছে প্লেন, মানে টায়ারের মিডিল পোর্শনটা হচ্ছে কোনো ইয়ে নেই, কাট নেই। হুম। যার জন্য গ্রিপটা হচ্ছে না। গ্রিপ হচ্ছে না, আর পেছনে ওয়েট চাপালে আরোই গ্রিপ করছিল না। হ্যাঁ, তো এবারে ওরকম হয়েছে। এবার যাই হোক, ওখান থেকে বেরিয়েছি দুজনে সিঙ্গেল, দুটো গাড়িতে বসে, বউ পেছনে ওই ইয়েতে হ্যাঁ, বুলেরোটাতে, ফোর হুইল ড্রাইভ বুলেরো ছিল ওটা একটা। 4X4। হ্যাঁ, 4x4 বুলেরো, কিন্তু পিছনে মাল বওয়ার জায়গা, খালি গাড়ি, একটা গাড়ি না, প্যাসেঞ্জার গাড়ি নয়। ও বলেছিল মাল বওয়ার জায়গা গাড়িটা দিয়েছিল এই কারণে, যদি তোমাদের গাড়ি কোনো সমস্যা হয় আমি তোমার গাড়িতে তুলে বেঁধে নিয়ে চলে যাবো। নিচে মাথা নামিয়ে দেবো। ওই সেটা আমাকে এটা বলেছিল যে তোমার যদি কোনো গাড়ি খারাপ হয়, আমি পিছনে গাড়ি তুলে বেঁধে তোমাদেরকে আমি নামিয়ে দেওয়া পর্যন্ত সব কিছু নিয়ে ইলাম বাজারে, যেখানে ইলাম বাজারে বলেছিল ইয়ে আছে, গ্যারেজ আছে, গ্যারেজ পর্যন্ত পৌঁছে দেবো। তোমাকে পৌঁছে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। এই হিসেবে গাড়িটা নেওয়া হয়েছিল। তাই যাই হোক, শুরু করলাম যাত্রা। যেমন বলেছে রাস্তা ঠিক তাই। খানিকটা যাওয়ার পরে দেখলাম পুরো রাস্তা ধুয়ে টুয়ে এক এককার, শুধু বেশিরভাগ জায়গায় শুধু পাথর আর কাদা। আর আসছে কিছুটা মোটামুটি রাস্তা, ঠিক না, রোদটা উঠতে হালকা শুকিয়েছে, কিন্তু সব জায়গায় রোদ পড়ে না। কিন্তু এখানে রোদ পড়ে না, সেখানে কাদা পড়ে। কাদা। আর বেশ কিছুটা রাস্তা পুরো মোটামুটি সমানই ছিল, হুম। বেশি ঢালাই মানে চড়াই উতরাই ছিল না। না, ঠিক আছে, বেশিটা রাস্তা সমান ছিল, তবে চড়াই উতরাই শুরু হলে একদম এটার শান্তিপুর কাছাকাছি, এন্ডের কাছে গিয়ে। তা ওই অবধি গেছি, কোনো সমস্যা নেই। মাঝখানে একবার ওর গাড়িটা আটকে ছিল, একটা জায়গায় কাদাতে আটকে গেল, ও এসে পেছন দিয়ে ঠেলে দিল। হ্যাঁ, তুই ওখানে দাঁড়িয়ে গেছিলাম, আমার দাঁড়িয়ে ছেড়ে দিলি, আমি ঠেলে দিলাম, তারপরে একটা জায়গাতে ওরা এসে ঠেলে দিল। হ্যাঁ, ঠেলে দিল লাস্টে যেখানটা, তারপরেরটা যেখানটা তারপরে গিয়ে যেখান দিয়ে মেন, ওটা সান্দাকপুর যেখান থেকে মেন, যে মোড়টার পর থেকে উঠবে একটুখানি এরম হয়, আবার উঠবে। পর এই 4টে উঠবে। হ্যাঁ, 4টে উঠবে। তারপর 4টের মধ্যে 3টে একটা টপকালাম আমি। হ্যাঁ, টপকে গাড়ি এত হরকাচ্ছে, মানে মানে ওর গাড়ি, গাড়ি থেকে নেবে ঠেলেও, মানে গাড়ি পিক আপ দিয়ে ওটা যাচ্ছে না। ঠিক আছে। এবার আমাকে ও বললো তুই ওপরটা অব্দি যা, তারপরে আসবি। এখানটা দাঁড়াতে গেলাম, দাঁড়াতে হবে না, তুই এগিয়ে যা, ওপরটা আগে, তুই ওপরটা অব্দি যা। কারণ ওখানে পুরো কাদা ছিল, হুম। পুরো প্যাকেজে কাদা। এবার আমি ওখানটা দিয়ে গাড়ি চালিয়ে, আমার তো কোনো প্রবলেম নেই। হিমালয়ানটাতে বেশি গেলে আমি ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা ধরে রেখেছি, গাড়ি পিক আপ ধরে রেখেছি, গাড়ি আমার 20 স্পিডে সারাক্ষণ গড় করতে করতে উঠে গেছে। ঠিক আছে, একটা সুবিধা হচ্ছে হিমালয়ানটা যেহেতু অফরোড টায়ার রয়েছে না, হ্যাঁ, এটা তো অফরোড। এটা এইখানে গিয়ে একটা জিনিস বুঝেছিলাম ট্রিপটাতে, হিমালয়ানে সব তলার দিয়ে যতটা খারাপ, ব্রেক যতটা খারাপ, ঠিক আছে, উঠবার সময় ততটা আনন্দ। তার একটাই কারণ হচ্ছে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা পিক আপ ধরে রাখলে যে কোনো জায়গা, যে কোনো রাস্তা গাড়ি কিন্তু ওই একইভাবে ধরে উঠে যাচ্ছে, এই গুঁ করতে করতে উঠে যাবে, গাড়ি দাঁড়াবে না, গাড়ি উঠতে থাকবে। ঠিক আছে, নামবে উঠবে, ঠিক আছে, এটা নিয়ে চাপ নেই। এবার উঠলাম, উঠে আমি ওপরটা উঠে গিয়ে যেখানে যে হোটেলটা থাকবো, এইখানে গিয়ে ওই যে সানরাইজ হোটেলটা, হ্যাঁ, ওর পার্কিংয়ে আমি গাড়িটা পার্ক করেছি। আমাকে কজন বললো কি বাইক নিয়ে এসছেন, সেই কয়েকজন বাঙালি ছিল, হ্যাঁ। এরকম ব্যাপার, এরকম এসছি। বললো বাহ, খুব ভালো, ঠিক আছে। বললো একা না, আমার দাদা আসছে আর বউ আসছে, তারা তলায় আছে এখনো। এবার বলে আমি গাড়িটা ওখানে পার্ক করে আমি হাঁটতে হাঁটতে গেছি, দেখছি দাদা আসছে না। বেশ কিছুক্ষণ হয়ে দাদাও আসেনি, বউ আসেনি, ওখানে গিয়ে ছবি টবি তুলে ফেলে ততক্ষণে গিয়ে, তারপর আমি জানি বউ তো গাড়িতে আছে, আরামসে চলে আসবে, চাপ নেই। ঠিক আছে, এবার তো আমি তাহলে এতক্ষণ হচ্ছে মানে দাদার গাড়ি নিষ্পুর আটকে গেছে বলে আমি ওখানটা থেকে বেরিয়ে পিছন দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি আমাদের গাড়িটা আসছে, দেখছি দাদা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। দেখি বুঝতে দাদা আসছে, মানে দাদার গাড়ি ওঠে না। মানে ফার্স্ট টার্নটাতে তোকে যখন, যেটাতে আমি বললাম না উঠে চলে যা,
ওই টানটাতে হরকা-তরকা ওরা ঠেলে দিল। তারপরের টার্নটা তো সেম, মানে তখন আর এগোচ্ছে না গাড়ি। একই জায়গায় এত তার মধ্যে পুরো যতগুলো ছিল পুরো কাদায় বন্ধ। আর গাড়ির চাকা না মানে ঘুরে যাচ্ছে। কোনো সামনের দিকে গাড়ি এগোচ্ছে আর পেছন দিকেও এগোচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে ঘুরছে। লাস্টে কি করব, ওই যে আমাদের যে হোটেল মালিকটা ছিল সে আমাদের সাথে গাড়ি ওই মেইন গাড়িতে করে আসছিল। ও বলল যে একজনকে বলল, "এই গাড়িটা রেখে দিয়ে যাচ্ছি।" মানে ও তার হোটেলের সামনে গাড়িটাকে রেখে দিয়ে বলল, "লক করে দাও, চলো।" দিয়ে তা গেলাম। গিয়ে ওপরে তারপরে ওখানে যখন দেখলাম দাদারা আসছে, আমি বললাম, "কি হলো?" বললো, "আমার গাড়ি আটকেছে, উঠছে না।" তারপরে আমি যে হোটেলে ছিলাম, যে হোটেলের সাইডে গাড়িটা রেখেছিলাম, সেই হোটেলটাতেই থাকার ব্যবস্থা আমাদের। করতে হবে, কারণ আমরা ইন্ডিয়ান সাইডে থাকতে পারবো তখন না। জানতাম না কিন্তু কোন হোটেলে থাকতে হবে, কোনটা থাকতে হবে না। তো ওখানে যাওয়ার পর জানা গেলো যে, বললো যে এই হোটেলটাতেই থাকবে। হোটেলের মালিক নেপাল সাইডে একটাই হোটেল। হোটেলের মালিক বললো, তোমরা এখানে থাকবে। হোটেলের মালিকটা বাংলা বলতে পারে, ঠিক আছে? লোকটা ইন্ডিয়াতেই চাকরি বাকরি করেছে, সব কিছু করেছে। লোকটা বাংলা বলতে পারে। লোকটা বললো, তোমরা এখানেই থাকবে। আমরা বললাম অন্য হোটেল, বললো না, অন্য জায়গায় থাকতে পারবে না। আমি বললাম, এখানে দাম অনেক বেশি, অন্য জায়গায় থাকতে হবে না। কেন, অন্য জায়গায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের কাছে পারমিট নেই, সিঙ্গুলার তো পারমিট তোমাদের কাছে নেই। তোমার শুধুমাত্র নেপাল দিয়ে হতে এসছো, তুমি একমাত্র এই হোটেলটা তোমরা রাখতে পারবে। একমাত্র হোটেল নেপালে হচ্ছে ওইটা সানরাইজটাই, বাকিগুলো সব হচ্ছে ইন্ডিয়া সাইড। ইন্ডিয়া সাইডের হোটেলে তুমি ঢুকতে পারবে না, হেঁটে গেলে দাঁড়ালে ঠিক আছে, কিন্তু রাত্রি থাকতে দেবে না। এটা হচ্ছে তোমার পুলিশের রয়েছে, বলছে ওটা বর্ডার, পুলিশের থেকে বড় কথা বর্ডার, হ্যাঁ, আর্মির থেকে। আমরা ঠিক আছে, ওই হোটেলে আমাদের নিয়েছিল 1800 টাকা করে পার নাইট, পার হেড, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে 1800 টাকা করে। 1800 টাকা করে নিয়েছিল পার নাইট পার ডে। ওয়াইফাই এর জন্য 50 টাকা এক্সট্রা। হ্যাঁ, ঠিক আছে, মনে আছে এখনো। ওয়াইফাই আবার কি সব কি করছে, এক জায়গায় নিচ্ছে, স্ক্যান করে কানেক্ট করে দিচ্ছে। আধা ঘন্টা অন্তর ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে। আধা ঘন্টা অন্তত ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ। না, ধরো মানে কেসটা করেছিল আমার মনে আছে এখনো। ওরা 15 জন নিয়েছে ওয়াইফাই, যেই দেখছে 15 থেকে 16-17 হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যে পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। গিয়ে ফোন দিতে হবে ওদেরকে, ওরা পাসওয়ার্ড মেরে দেবে, ফোন দিয়ে আবার চালাও। হ্যাঁ, এরকম করে বেসিক্যালি, কারণ ম্যাক্সিমাম লোক কি করছে, একটা করে ওয়াইফাই নিচ্ছে আর সবাই মিলে শেয়ার করে নিচ্ছে। কানেক্ট করে, হ্যাঁ, কিওয়ার্ড স্ক্যানার দিয়ে স্ক্যান করে সবাই বলে ইন্টারনেট ইউজ করছে। যাই হোক, ওরকম করা হলো। ওখানে বেশ ভালো থেকেছিলাম। দারুণ জায়গাটা সান্দাকফু, ঠিক আছে। আর বেসিক্যালি আমাদেরকে একটা লোকটা ওখানে এ থেকে বললো যে এরকম করে এসছে, আমরা এরকম যাবো। বললো যে বাইরে হাঁটতে তোমরা যেতে পারবে না। আমাদেরকে বলেই দিল যে বেশিতে তোমরা এই হোটেলের প্রেমিসেসে ঘুরো, তুমি এই পাশে যাও, ও পাশে যেতে পারবে, পিছন দিকে যাও। তবে সামনের দিকে গেলে তোমাদের কিন্তু যদি পুলিশ কিছু বলে সেটা কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, পারমিট চাইলে পারমিট দিতে না পারলে কিন্তু ওরা উল্টোপাল্টা কথা বললো, কেন ও পাশ দিয়ে এসছো, এই পাশ দিয়ে আসো না, এইসব দিয়ে বলবে। তবে আমাদের বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, থেকে যাচ্ছি। আমরা যদি কোনো সমস্যায় গাড়ি নামানো বললো, কোনো ব্যাপার, কিচ্ছু যায় আসে না। আমরা বললাম, তাহলে ঠিক আছে, যদি এরকম করে যে গাড়ি ও পাশ দিয়ে নামিয়ে নিই, বেরিয়ে যাই। বললো, না, হবে না, তোমাদের এই পাশ দিয়েই যেতে হবে, যাই হয়ে যাক। কারণ আমরা প্রথম দিন উঠবার রাস্তাটা যা দেখেছিলাম, আমার যদি ওই রাস্তায় যেত তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। আরও হয়ে গেছিলো। আর রাস্তাটা সেদিনকে বৃষ্টি হয়েছে, তার পরের দিনও বৃষ্টি হয়েছে। ড্রাইভারটাকে জিজ্ঞেসলাম কী অবস্থা, পুরো ড্রাইভারটা বলেছিল পুরো অবস্থা খারাপ ওই রাস্তাটা দিয়ে। এখন আজ ওই রাস্তা দিয়ে যাবো না, অন্য একটা রাস্তা তোমায় দেখি। এবার অন্য রাস্তার কথা জানতে পারলাম কোথায়, ফার্স্টে বললো অন্য একটা রাস্তা দেখিয়ে দেবো, ড্রাইভারটা বলে চলে গেছে। এবার কারণ সেই দিনটা আমরা ওখানে নর্মাল কাটিয়েছি, ওই দিন এসে এখন কিছু নেই। পরের দিন সকালে সানরাইজ দেখেছি, সানরাইজ, তারপর হচ্ছে ওই দিন তো ম্যাক্সিমাম তারপরে মেঘেই কেটে গেল। হ্যাঁ, পুরো মানে 10টা-10:30টার সময় আমরা ঢুকলাম। 2:30 থেকে যে মেঘ শুরু হলো, 2:30 তো অনেক দূর, 11টা-11:30 পর থেকে যে মেঘ ঢুকলো, কতখানি 6 ফুট থেকে 8 ফুট, তারপরে দেখা যাচ্ছে না কিছু, পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেল। ওরকম করে যাই হোক, আমরা ভেবেছিলাম বিকালবেলা একটু বেরোবো, একটু ওপর দিকটা যাবো, একটা একটুখানি ঠিক হোটেলটার পাশ দিয়ে গিয়ে বাঁ দিকে উঠলে একটা উঁচু জায়গা আছে, ওখানটা পর্যন্ত যাওয়া হয়েছিল। কিন্তু যা অবস্থা হলো ওয়েদার, তার সাথে বৃষ্টি হচ্ছিলো, তো আমরা যেতে পারলাম না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে তো সান্দাকফু তো পৌঁছে গেছি, যেটা মেন টার্গেট, সান্দাকফুতে বাইক নিয়ে যাবো, পৌঁছে গেছি। আর পরের দিন বেরোবো। পরের দিন আমাদের যে ড্রাইভার সে এসছে, তখন আসেন ড্রাইভার, সকালবেলা ঘুমতে করে জাস্ট ব্রেকফাস্টটা করে চা খেতে খেতে বাইরেটা গেছি, দেখলাম একটা বাইকের গ্রুপ ঢুকলো, দুটো বাইকার, দুজন ঢুকলো, ফার্স্টে দুজন ঢুকলো বাইকার, তারপরে আরেকজন ঢুকলো, 3 নম্বর জন। না, এবার দুজন ঢুকে বাইকটা রাখলো, আমি বলছি তুই তখন ওখানটা খেয়াল করেছি, আচ্ছা, দুজন হু করে চলে এলো, এসে বাইক দুটোকে সাইডে রাখলো, নেবে রেখেই সঙ্গে সঙ্গে নিচে চলে গেলো হেঁটে হেঁটে। কী কেসটা হলো বুঝতে পারলাম না। তারপর দেখলাম একজন ঠেলে ঠেলে তুললো, আবার 3জন নেমে চলে গেল, আরও একজনকে ঠেলে ঠেলে তুললো। আমি ব্যাপারটা কী হচ্ছে ফার্স্টে বুঝতে পারিনি। এবার বলছি, আমি তো কথা বলতে গেলাম, যে দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম্বার, শিলিগুড়ি নাম্বার প্লেট দিয়ে কথা বললাম, বাঙালি এমনি কথা হলো।
যে কোন দিক দিয়ে এলে, ফার্স্টে জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে এলে, বলছে আমরা তো মাবু হয়ে এসেছি। আমরা মাইমাজুদ বলছে না মাইমাজুদ থেকে মাবু রাস্তাটা খারাপ, কিন্তু খুব সুন্দর সাইডটা বলে আমরা ওই দিক দিয়ে এসেছি। আমি বললাম রাস্তা খারাপ তাও ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, আবার একদিনে উঠে পড়ছে। না ওরা আগের দিন এসে মাবুতে ছিল, ওরা তো মাবুতেই, হুম। মাবু নয় ওই কালীপুকুরি আর মাবু মাঝখানে একটা হোমস্টেতে থাকছে। তারপরের দিন সান্দাকফু করে আমরা সান্দাকফুতে স্টে করবে নাকি, বললাম না না আমরা হোমস্টে আমরা স্টে করবো না, আমরা খালি সান্দাকফু ঢুকলাম, এরা টিফিন করবো, নিচে চলে যাবো। এইটা কি ধরনের হলো জিনিসটা বোঝার চেষ্টা করছি পাশে। তারপর দেখলাম সবগুলো গাড়ি হচ্ছে টায়ার চেঞ্জ করা, সব হচ্ছে অফরোড টায়ার লাগানো রয়েছে সবগুলো গাড়িতে, 4টে গাড়িতে 4টে দিয়ে অফরোড টায়ার লাগানো রয়েছে। ভালোভাবে দেখলাম, সব কিছু কথাবার্তা হলো, বললো এবার তখন তারপরেই আমাদের যে ড্রাইভারটা ছিল তারপরে ওদেরকে বললাম যে তোমরা তলার দিকে যাচ্ছ। হ্যাঁ, ওরা গাড়ি নিয়ে আবার সামনের দিকে যাচ্ছে, আমরা যে ওদিকে যেতে পারবে না, পুলিশে আটকে দেবে বললো। অবশ্য আমরা রেগুলার যে সব কিছু যায় আসে না। বললাম হ্যাঁ, বললো হ্যাঁ, একটা লোক তো আমাদের লম্বা করেছে, সে বললো আমি ট্যুর করাই এরকম বাইকে ট্যুর। না আমরা রেগুলার যাই, কেউ কিছু বলে ট্যুর করে এই কথা বলেনি। হ্যাঁ, আবার ঠিক আছে, আমার কোনো কথা বলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, দেখলাম নিচে নামলো, হ্যাঁ আরবিতে খিস্তি গেলো, সিধে উপরে উঠে হ্যাঁ, নিচে জাস্ট নিচেটা নেমে ঘুরলো, ঘুরতেই দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ বললো, জিজ্ঞাসা করলো কী হয়েছে, কে বাতে, তখন বললো এই ব্যাপার। নিকালো আছে, ঠিক আছে বলতে দিলাম, গাড়িটা ঘুরিয়ে চলে এলো। এবার যে মেন ওদের ছিল সে ভেতর দিকে চলে যাওয়ার, ভেতর দিকে আমাদের যে হোটেলটা ছিল ওখানে টিফিন করতে ঢুকলো। বাইরে যারা ছিল কথা বলছিল, তাদেরকে বললাম কী ব্যাপার আপনারা, বলছে যে ওই আগে যে ভদ্রলোক গেলেন উনি আমাদেরকে ট্যুরে নিয়ে এসছেন, তাও বেসিক্যালি ওনার যত যাতায়াতে আমাদের যা কিছু করতে হবে সব কিছু ওনার হিসাব, রুট উনি ঠিক করেন। ওনাকে আমরা একটা টাকা ওরা একটা দিয়ে দেয়, সেই টাকার বিনিময়ে মানে পার হেড 8,500 টাকা করে, পশুপতি টু পশুপতি। ঠিক আছে, পশুপতি বুঝতে হতো না, শিলিগুড়ি টু শিলিগুড়ি 8,500 টাকা 2 দিন, শিলিগুড়ি টু পশুপতি। পশুপতিতে ছেড়ে দেবে, তারপর তুমি যেখানে ইচ্ছা তুমি যাবে, তোমার ইচ্ছা। শিলিগুড়ি থেকে শুরু ওদের ট্রিপ, ঠিক আছে, পারমিশন করা, এখানে এসে থাকা, নেপালে থাকা, এ করা সব কিছুর দায়িত্ব ওর। আমার ঠিক আছে। আমার না তোমরা কোন দিক দিয়ে এসছো, বলছে মাবু দিয়ে এসছে। আমি কিরম রাস্তা, বলছে কোন আমরা যেসব কোন দিকে বলছে কোন দিকে যাই না, তবে রাস্তাটা খুব সুন্দর ছিল। রাস্তার আমি রাস্তাটা কিরকম হেভি পাথরের রাস্তার, কিরম লাগলো চালিয়ে যখন উপরে খাড়াই উঠে। বলছে খাড়াই তো 2টো খাড়াই উঠলাম, তারপরে তো কোথায় 2টো খাড়াই, আমাদের জাস্ট এইখানে এসে খাড়াইটা পেলাম। হ্যাঁ, বলছে কালীপুকুরির আগে একটুখানি খারাপ রাস্তা ছিল, আর তারপরে তো এইখানটা খাড়াই, আর তো কোথাও খাড়াই নেই। আমরা বলছি খাড়াই নেই মানে প্রচুর, পুরো রাস্তাটাতে খাড়াই, লাস্টের ওটারটা কালীপুকুরি অব্দি। বলছে না না তোমরা তাহলে অন্য জায়গা দিয়ে এসছো। আমরা বললাম অন্য জায়গা দিয়ে এসছো, বললো হ্যাঁ তাহলে তোমরা অন্য জায়গা দিয়ে এসছো। ঠিক আছে চলে গেছে। তারপরে ড্রাইভারটা, ওরা ওখানে বসেছিল, আমরা এবার ড্রাইভারটা এসে গেল, আমরা তখন রেডি হতে চলে গেলাম। হ্যাঁ, ড্রাইভারটাকে তলায় নেমেছি লাগেজগুলো নিয়ে, ওকে লাগেজটা দিয়ে বলছে এখন এই রাস্তাটা চেনো। ড্রাইভারটাকে বলে, ড্রাইভার বলছে হ্যাঁ চিনি, কেন চিনি, মাবু দিয়ে রাস্তা যাবো বলছি, বলছে মাবু দিয়ে রাস্তা, ওটা দিয়ে তো যাবো বললাম তোমাদেরকে। আমার রাস্তাটা কিরাম, বলবো হেভি রাস্তা। আমি বললাম মাইমাজু রাস্তা, বলছে মাইমাজু দিয়ে তাড়াতাড়ি রাস্তা। ড্রাইভারটা চাইছিল মাইমাজু দিয়ে চলে যেতে, বলছে কিন্তু মাইমাজু দিয়ে তো কালকে বৃষ্টিতে ধুয়ে গেছে, তোমার যেতে অসুবিধা হবে বাইকের, নাহলে কালকে মাইমাজু দিয়ে ভেবেছিলাম চলে যাবো। আমি বলছি তাহলে এই রাস্তাটা দিয়ে নিয়ে চলো না, দেখি না এই রাস্তাটা কীরকম। হ্যাঁ রাস্তাটা চিনে নেওয়া এটা। বলো ঠিক আছে চলো, বলে চালানো শুরু করলাম। ওমা শুধু আমাদের সান্দাকফু ওখানটা শুধু একটু ঢাল, ঠিক আছে, তারপরে কালীপুকুরি টপকানোর পরে 1-2টো মোড়ে শুধু দেখলাম পাথর লাগানো ঢাল, তারপর থেকে পুরো সমান, ঠিক আছে, সমান মানে ইন দ্য সেন্স মানে পাহাড়ি ঢাল রয়েছে, কিন্তু ওরকম মানে তার আগের দিন যে আমরা যে রাস্তা দিয়েছে সেই এখন খারাপ, মানে আগা পাঁচতলা কিচ্ছুই হয়নি। আমরা গাড়ি স্টার্ট দিলাম 10:30টার সময়, সান্দাকফু থেকে গাড়ি ছাড়লাম। হ্যাঁ, আর মাঝখানে ওর গাড়িটা একটু গন্ডগোল করলো রাস্তায়, ঘন্টাখানে ওখানটা দাঁড়িয়ে, তারপরে আমরা 1:30টার মধ্যে পৌঁছে গেলাম এতে। 1:30টা কোথায়, 1টার সময় ইলাম আর বারবাটোর মাঝখানে যে ওটাতে আমরা দাঁড়িয়েছিলাম। বারবাটোর নয়, ইলাম আর বারবাটোর মাঝখানে, ওটা হচ্ছে ওই যে যে ছেলেটা আমাদের ড্রাইভার ছিল তার দিদির হোটেলে, ওখানে খাওয়া দাওয়া করলাম। বললাম তুমি কি খাবে বলো, আমার দিদি বলছে না না এটা দিদির হোটেল, আমি বাড়ি থেকে এনে দিদি ভাই বলছে মানে গাড়িটা সারাবো হোটেল ওটা, হ্যাঁ বাড়িটা সারাবো এখানে পাশে গাড়িটা। ও লাস্টে কি হয়েছিল, ও আমাদেরকে অব্দি মাবু অব্দি পৌঁছে দিয়েছিল, দিয়ে ও বলছিল আমি চলে যাবো করছিল। আমরা গন্ডগোল করছিল, বলছি আমি চলে যাবো, আমি আর তলায় নামবো, তাহলে আমাকে অনেকটা আসতে হবে, তার থেকে আমি চলে যাচ্ছি, তোমরা এইটা একদম সিধে এই রাস্তাটা বরাবর চলে যাও, তোমরা পৌঁছে যাবে। আমার না যখন এতটা এসছো বাকিটা চলো, বলছে না আমরা যাবো না। আমি বলছি ঠিক আছে তোমাকে 500 টাকা এক্সট্রা দেবো, এখন ইন্ডিয়ান মানিতে 500 টাকা এক্সট্রা দেবো, তুমি চলো। আর বলছে ঠিক আছে তাহলে যাবো।
এখানে ব্যাপারটা হচ্ছে ও যেতে চাইছিল না, কারণ বারবার গেলে তো দিদি বাড়িতে যেতেই হবে, ওই জন্যও যেতে চাইছিল না। ঠিক আছে, দিদি বাড়িতে মানে ওই রাস্তায় ঢুকে গেলে তো না তার মধ্যে কি ও যেখান থেকে আমাদের ছাড়ে বলেছিল তার আগেই তো গাড়িটা গন্ডগোল করা শুরু করলো, তাহলে এখন লাস্টে বলছে যে 500 টাকা তোমার দিতে হবে না, আমি এমনিই যেতে হবে গাড়ি সারানোর জন্য। ঠিক আছে বলে লাস্টে এবার ওর মাঝখানে ফুয়েল পাম্পটা গন্ডগোল করছিল, তো রাস্তায় কয়েকটা ড্রাইভার ওকে হেল্প করে দিল, দিয়ে মোটামুটি গাড়িটা চালানো ঠিকঠাক হলো। তো ওই রাস্তাটা হেভি সিনিক বিউটি ছিল। ঠিক আছে, যখন মানে কালীপুকুরি থেকে টপকানোর পরে রাস্তাটা শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই। শেষে ওখানে দেখেছি রেড পান্ডা রেড দেখেছে পান্ডা সামনে থেকে, সামনে থেকে, জঙ্গলে এখানে না জঙ্গলে জঙ্গলে রেড পান্ডা দেখেছে। ঠিক আছে, যেটা আমাদের ওই জায়গাটার নাম কি, একটা পুকুরি ছিল। হ্যাঁ ঠিক আছে, খুব লেকটা খুব সুন্দর। হ্যাঁ। আর গাছগুলো মিনিমাম কয়েকশো বছর পুরনো, হ্যাঁ সব কটা গাছ, দিকে গাছ, বড় গাছ। আচ্ছা হ্যাঁ, বাঁশ বাগান ছিল। আর ওর পাড়টাতেই ওই ছেলেগুলো যে ওর পাড়েই যে একটা হোমস্টে ছিল না, ওইখানে ওরা ওইখানেই ছিল। ঠিক আছে, তা ওই তখন ওখানে যখন দাঁড়িয়ে আছি, ওই জায়গাটা ওই ছেলেটা চেনা শোনা ছিল, ড্রাইভারটা চেনা শোনা ছিল। ড্রাইভারটা কি বললো, বলছে কাল রাতে আঁকো 3 বাইক वाला था, 4 বাইক वाला था। আচ্ছা, তার মানে এখান থেকে ওরা গেছে। তার আমরা বলছে যে ওরা তো একটু আগে চলে গেলো, তাহলে ওদের সাথে একসাথে চলে যেত এরা। তুই কেন যাবি, তাহলে ওদের সাথে ছেড়ে দে, তাহলে একসাথে চলে যেতে পারবে না। কারণ ও বলছে 4 গো বাইক वाला इधर था कल बोल रहा है। আচ্ছা, তা তখন আমরা বুঝে গেছি যে ওরা প্রফেশনালি যাচ্ছে, ও কাউকে হেল্প করবে না। প্রফেশনাল যাচ্ছে, ইভেন রাস্তাটাও কাউকে বলতে চায় না ওরা। মানে আমি বেসিক্যালি ওই ট্রিপটাতে গিয়ে একটা জিনিস বুঝেছিলাম, মানে দেখো অনেকে অনেক কিছু করে, প্রফেশনালি করে তারা, ঠিক আছে করা ভালো, ঠিক আছে তার প্রফেশন, সেটা তার মানে করার কোনো মানে হয় না, স্যাবোটাজ করার মানে হয় না। কিন্তু রাস্তা দিকে ও রাস্তা জিজ্ঞাসা হয়, সেটা যদি তুমি না বলো, মানে তুমি এটা বলো মাইমাজুর রাস্তার, আমাদের বললো যে মাইমাজুর রাস্তা অনেক বেটার এই রাস্তার থেকে। আমাদের লোকটাকে বললাম, যখন যখন ভেতরে ঢুকেছি, লোকটা খাচ্ছে, লোকটাকে বললাম আপনি কোন রাস্তা দিয়ে এসছেন একটুখানি বলবেন। তো বললো যে কেন, আমি বললাম যে আমরা তো মাইমাজুর দিয়ে এসেছি। বলছি ওটা অনেক বেটার রাস্তা, আমরা যে রাস্তায় এসেছি ওই রাস্তায় পারবে না যেতে তোমরা। ঠিক আছে, এরম বলে দিয়ে এড়িয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তা ওইখানে একটা জিনিস বুঝেছিলাম, যদি তুমি দেখো অনেকেই তো বাইক ট্রিপ করো, অনেক কিছু করো, যদি কোনো ভালো অপশান থাকে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে হেল্পের জন্য, তাকে একটু বলো এরকম করে। তাকে ওইভাবে করাটা বেকার। হ্যাঁ, যদি কাউকে হেল্প করতে না পারো করো না, কিন্তু কাউকে কোনো মিথ্যাটা বলো না যে ওই রাস্তা অনেক বেটার। আমি দুটো রাস্তা দিয়ে গিয়ে আমি খারাপ রাস্তাটাকে ভালো বলবো, ভালো রাস্তাটাকে খারাপ বলবো, সেটা খুব খারাপ জিনিস। যাই হোক, ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে ওটা 5টা 4:30টার মধ্যে আমরা ঢুকলাম। 4:30টার সময়, তখন না তখন তার মধ্যে মজা হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়েছি তখন 2:45। হ্যাঁ, এই থেকে আর ইলাম বারবাটো আর ইলামের মাঝখান থেকে। ঠিক আছে, 2:45 গাড়ি ছেড়েছি, সেই সময় ওরা আমাদেরকে টপকালো। ওরা তার আগে কোথাও একটা খেতে দাঁড়িয়েছিল, আমরা যেটা জানি না, ওরা একটা কোথাও খেতে দাঁড়িয়েছিল। তা আমার গাড়ি আমাদের না, আমাদের টপকে চলে গেল, আমরা যখন খাচ্ছি তখন টপকে চলে গেল। হ্যাঁ, এবার আমরা ঠিক আছে যাচ্ছি, মুছে গেছে হয়তো। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি আসছি। এবার আমাদের একটা ব্যাপারই আছে কি, যতক্ষণ আমরা এমন জায়গায় আছি যেখানে গাড়ি চালাতে পারছি না, সেখানে আমরা খুবই আস্তে আস্তে, সেখানে ঠিক আছে যতক্ষণ সময় লাগবে তখন সময় দেবো। যখন একটা রাস্তা আছে, পাহাড়ি রাস্তা চালানো অভ্যাস আছে আমাদের তো, আর আমরা কেউ এমনও গাড়ি চালাই না যে পাগলের মতো গিয়ে সেদিকে খাদে ঢুকে যাবো। ঠিক আছে, তার মানে চালাবো যখন ননস্টপ চালাচ্ছি, এবং ননস্টপ চালাচ্ছি, যাচ্ছি। ঠিক ওই জায়গাটার নামটা কি, যেখানে একটা ছবি তোলা আছে তোমার একটা, হ্যাঁ ফিক্কাল, আই লাভ ফিক্কাল লেখা ছিল, ওই ফিক্কালের ওখানটা আমরা দাঁড়িয়ে আছি। তখন দেখছি ওরা আমাদেরকে ওভারটেক করছে, আমি তখন বুঝলাম আর দাঁড়িয়ে ছিল। তখন একবার ওরা ওভারটেক করতে এবার দাঁড়ালো, এই মেন যে ছিল সে দাঁড়িয়ে বললো, কি গো দাঁড়িয়ে আছো এখানে? কেন? বলছে বড় 5টায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমি ঘড়ির দিকে 5টায় বন্ধ, এখন তো 3টে বাজে, 2 ঘন্টা 3:30 বাজে, 3টে বাজে তখন 3:30 বিকাল আমরা কাছাকাছি এসে গেছি। বিকাল মানে ওখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার পর, একটু বেশি। হ্যাঁ, এখন তো 3:30 বাজে, অনেক সময় আছে। তাহলে তাহলে রাত্রিবেলা তোমরা পশুপতিতে থাকবে, পরে চলে গেল লোকটা। আমরা বললাম আচ্ছা যা বলছে ঠিক আছে, কি যায় আসে। আমরা সব ছবি তুললাম, তুলে ওখানে বসলাম আরামসে, একটুখানি রিল্যাক্স করলাম। পাশে একটা দোকান ছিল, ওখান থেকে চাপা খাওয়ালো, খেয়ে দে আবার গাড়ি স্টার্ট দিলাম। গিয়ে যখন পশুপতি ঢুকেছি, ঢোকার পরে আমাদের 4:15 বাজে। হ্যাঁ, আমাদের পরে ওরা এসে ঢুকছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম কী ব্যাপার, কোথায় আটকেছে? বলছে তোমরা এলে কি এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? আমরা তো আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি, অন্যান্য ট্রিপে আমরা তাড়াতাড়ি যাই, এটাতে আস্তে আস্তে গাড়ি যাচ্ছি। আমরা 4:30 টার্গেট করে গেছি, 4:30 মধ্যে ঢুকে যাবো। 4:15 ঢুকে। হ্যাঁ, তা ওখানে গিয়ে পশুপতি থেকে ওরা ঢুকলো 5:45 বাজে। তবে এটা মজা ছিল, পশুপতি থেকে বউ সেই ছুরি না ছোড়া কি বলে ওদের একটা কিনেছিল, সেই কিনেছিল। এবার ওগুলো তো সাধারণত নিয়ে যেতে দেয় না, আটকে দেয়। এবার আমার বউ কী করেছে, পুলিশটাকে, যে ইন্ডিয়ান পুলিশে, তাকে জিজ্ঞাসা করছে কাকু এখান থেকে এগুলো কিনবো? পুলিশটা বলছে হ্যাঁ কেন, কিন্তু নিয়ে নেবে। বলছে কেন, আপনি তো কিনে নিতেন তাহলে।
বলে পুলিশটাকে নিয়ে গিয়ে সে কিনেছিল, কিনে পুলিশটা দেখো যে ঠিক আছে তুমি নিয়ে যাও বাবা, তোমাকে আটকাবো না। এই যে পুলিশটাকে মানে আমরা তখন গাড়ি টপকে দিয়েছি, গাড়ি আমাদের ইন্ডিয়া সাইডে। না আমাদের কাছে তখন কিছু নেপালি টাকা ছিল, হ্যাঁ হ্যাঁ, দেখুন টাকাগুলো কি করবো, ওগুলো নেপালি টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসে। ঠিক আছে এবার চলো নেপালি টাকাটা খুচরো তোমাকে চেঞ্জও করে দিচ্ছি, বাকিটা তুমি কিনে নাও। বলে আচ্ছা কিনলো, সস্তার মধ্যেই কিনেছিল, 200 টাকা পড়েছিল, পোড়াটা আছে এখনো বাড়িতে। এইসব কিনে টেনে মোটামুটি ওইখানে গিয়ে আমাদের সান্দাকফু ট্রিপ এন্ড। তারপরে যেটা করে সেটা হচ্ছে তো দার্জিলিং ওটা বলার কোনো দরকার নেই। দার্জিলিং এর ভিড় সেবারে মনে আছে এর মতো, ওই কি বলে হাট গড়িয়াহাট বাজারের মতো দুর্গাপুরের। বাপরে দার্জিলিং এ ভিড়ে যেতে যেতে ঠেলাঠেলি করতে ঘাম বেরোতে শুরু হয়েছে। জ্যাকেট, রাইডিং জ্যাকেট খুলে ফেলেছি, এত গরম হচ্ছে, তার মধ্যে বৃষ্টি মানে প্রচন্ড কষ্টকর, তার মধ্যে বৃষ্টি হচ্ছে প্যাচ প্যাচে, ঠিক আছে আরো অস্বস্তিকর, ঠিক আছে। আর যার এতে দার্জিলিং গেছিলামই শুধুমাত্র বউ দেওয়া দার্জিলিং দেখেনি বলে প্রথমবার দার্জিলিং ঘোরাতে নিয়েছিলাম, নিয়ে গিয়ে ওইরকম দেখার পর বউ আমাকে যা বলেছে তারপর থেকে আমি আর দার্জিলিং যাওয়ার ইচ্ছাটাই ছেড়ে দিয়েছি। কেন বেসিক্যালি সে শহরে মানুষ, সে শহর থেকে গিয়ে শহর দেখা তার তো কারোর ইচ্ছা করে না। আমাদের একটা ভুলও ছিল, আমরা যেদিনকে ঢুকেছিলাম সেদিনকে হচ্ছে শুক্রবার দিনকে ছিল, মানে পুরো শিলিগুড়ি থেকে পুরো একদম হু করে গাড়ি ঢুকছে, উইকেন্ড পার্টি পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে। সন্ধ্যের টাইমটা গেছিলাম, কারণ দিনের বেলাটা আমরা থেকে গেছিলাম এতে। তবে আমরা ওই দিনকে থেকেছিলাম দুপুর, ওখান থেকে ফিরে এসে কোথায় থাকলাম না আমরা থাকলাম হচ্ছে এতে সুকিয়া পুকুরি। সুকিয়া পুকুরি যেখানে ছিলাম সেটা অন্য স্টোরিতে বলবো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, দারুণ একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ এইটা স্টোরি পরে আসবে। গোয়া থেকেছি, ঠিক আছে আমাদের প্রায় 3টে ট্রিপেতে আমরা সুকিয়া পুকুরি থেকেছি। হ্যাঁ খুব ভালো আমাদের ওটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা রিল্যাক্সেশনের জায়গা। যদি কখনো এরম থাকে পকেটে বাজেট কম, কিন্তু ঘুরতে যেতে পারো, ঘুরতে যাওয়ার মতো বাজেট আছে, পয়সা আছে, মানে বাজেট কম ইন দ্য সেন্স বেশি দূর যেতে পারবো না বা বেশি কিছু করতে পারবো না, আমাদের খুব সুকিয়া পুকুরি হ্যাঁ কম খরচের মধ্যেই থাকতে বা ঘুরতে হয়, তখন আমরা সুকিয়া পুকুরিতে দেখি, কারণ সুকিয়া পুকুরিতে গেলে আমাদের তখন 800 টাকা করে পার হেড পার ডেতে আমাদের মিট। এখন নতুন এ তো কোন একটা জায়গায় হয়েছে, এবার একবার যেতে হবে ওখানে, যাওয়া হয়নি ওখানে, যেহেতু অনেকদিন ধরে ঘুরতে যাওয়া বন্ধ আছে তো বুঝতেই পারছো। তাই এইটাই থাকলো আমাদের এই গল্পেতে। এই গল্পে এখানে ছবিগুলো থাকছেই, দেখতে পাচ্ছ, থাকছে ভিডিও থাকছে, বিভিন্ন জায়গার বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো থাকছে। যদি তোমাদের এটা থেকে কোনো কিছু জানার হয় কমেন্টে লেখো, কতটা ভালো হয়েছে না হয়েছে, সাউন্ড কোয়ালিটি কি আসছে না আসছে একটু জানাও। যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় সেই হিসেবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা দুজন আরও দূরে সরে যেতে হবে, কি টাইট করতে হবে, যে ওভারল্যাপিং হচ্ছে কিনা, এই সবগুলো জানার জন্য কমেন্টে একটু জানিও। কেমন লাগলো এপিসোডটা সেটা জানিও। এবার এরপর কি আসবে আমি এখন বলছি না, কারণ এখন একটু দোলাচলের মধ্যে রয়েছে। আশা করছি পরপর স্টোরিগুলো এখন বলবো, কোন স্টোরিটা বলবো না বলবো সেটা পরে চিন্তা ভাবনা করবো। দুজনে মিলে একটা চিন্তা ভাবনা করে নিয়ে সেই গল্পটা নিয়ে ওপরে পুরোপুরি আনবো এবার, ঠিক আছে। এটা যেমন সত্যি কথা বলতে আমাদের অন্য স্টোরি নিয়ে কথাবার্তা হয়েছিল, যেহেতু গোলু আসতে পারলো না আজকে, সেই জন্য আমাদের এই স্টোরিটার উপর কথাবার্তা চললো। যেহেতু দুজন গেছিলাম সেই স্টোরিটা নিয়ে বললাম, দেখা যাক পরে কোন স্টোরিটা আনা যায়। আচ্ছা তোমাদের কিছু লাগে যেখানে এইগুলো করলে চেঞ্জ করলে তোমাদের ইমপ্রুভমেন্ট হতে পারে, বা তোমরা এই জিনিসগুলো চাইছো, যদি আমাদের স্টোরি টেলিংয়ে হতো গন্ডগোল থাকে, তোমাদের সেটা চেঞ্জ করতে চাও, সেটাও জানাতে পারো আমাদের কমেন্টে। তোমাদের সমস্ত কমেন্টগুলোকে আমরা খুব যত্ন সহকারে পড়ছি এবং সেই অনুযায়ী আমরা অ্যাকর্ডিংলি করার চেষ্টা করছি। যেটা বেসিক্যালি আজকের এপিসোডটা তো টার্গেটটাই হচ্ছে একটা রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে একটা গল্প বা স্টোরিকে এনজয় করা। যদি তোমাদের সেটা হয়ে থাকে বা না হয়ে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে, এগুলোকে অবশ্যই পয়েন্ট আউট করবে। আমরা সবসময় হ্যাপিলি তোমাদের পয়েন্টগুলোকে তুলে ধরবো, অবলাইজ আর আমরা নিজেরা সেগুলোকে মানে সেই পয়েন্টগুলোকে ধরে সেটা আমরা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আশা করি এই এপিসোডটা তোমাদের ভালো লাগবে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, শেয়ারও করতে পারো যদি বন্ধুদের সঙ্গে কারোর মনে হয় যে জানানোর দরকার আছে, বলতে গেলে কী কী কষ্ট আছে না আছে, কীভাবে চলবে, এগুলো জানাতে পারো। দেখা হচ্ছে তোমার সাথে পরেরটাতে। আমি বাগা, আমি গগা, আর আমরা বাঙালি ছোকরাস। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরেরটায়।